আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন মাদ্রাসার পেজের মধ্যে যারা আমার এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন আমার সাথে, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই প্রায় 25 জন উপস্থিত হয়েছে। চোখের পলক আবার সেই 25 সংখ্যাটা 29 হয়ে গেছে। তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই মাগরিবের নামাজ পড়ে মাত্রই পড়ার জন্য আপনারা অনলাইন মাদ্রাসা আপনাদের পূর্ব শিডিউল অনুযায়ী আমার বাংলা প্রথম পত্র লাইভ ক্লাসের মধ্যে এসে আপনারা হাজির হয়েছেন। আপনাদেরকে সে কারণে আমি জানাচ্ছি ধন্যবাদ। প্রায় 34 জন আমার এখানে আছে আমার সামনে। আমি তাদেরকে দেখছি না, তারা আমাকে দেখছে অবশ্যই। আমি তাদের সংখ্যাটা দেখছি, তারা কতজন আছে সেটাই দেখছি আমি। আপনারা এখন যে কাজটা করবেন, প্রথমত আপনারা যারা উপস্থিত আছেন সবাই আপনাদের বন্ধুবান্ধবীদেরকে কমেন্টের মধ্যে মেনশন করেন। কমেন্টের মধ্যে মেনশন করে আমি পড়া বা আদার্স কথাবার্তা আপনাদের সাথে একটু পরেই শুরু করব। আপনারা আগে বন্ধুদেরকে মেনশন করেন, মেনশন করে তাদেরকে জানিয়ে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে, তারা যেন তাড়াতাড়ি এসে উপস্থিত হয় আমাদের ক্লাসের মধ্যে। আজকের ক্লাসটা একটা অন্য ধরনের, অন্য জগতের, অন্য রকমের ক্লাস হতে যাচ্ছে। আমি সেটা জানিয়ে রাখছি আগ থেকেই। আপনারা বন্ধুবান্ধবদেরকে মেনশন দিন। যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল সামান্য। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? কমেন্টে একটু জানাবেন আপনারা সবাই কেমন আছেন, কি খবর। আজকে তো আলিম পরীক্ষা চলে গেল। কই আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না আমি। 38 জন দেখাচ্ছে উপস্থিতি। বিয়াল্লিশ জন। আচ্ছা, আপনারা আমাদের প্রতিষ্ঠান অনলাইন মাদ্রাসা সম্পর্কে জানেন কিছু? মানে অনলাইন মাদ্রাসা সম্পর্কে যদি একটা বাক্য আপনি কমেন্টের মধ্যে লিখে যান, অর্থাৎ যদি আপনারা অনলাইন মাদ্রাসা শব্দটা শুনেন, তাহলে আপনাদের মাথায় কি আসে? আপনাদের মাথায় প্রথমে যে ইমপ্রেশন, ওইটা একটু আপনি কমেন্টের মধ্যে লিখে জানান তো, আমি আপনাদের কয়েকজনের অভিমত পড়ি একটু। আসেন, দরজাটা অফ করে দিন।
আচ্ছা, উপস্থিত তো বেশ ভালোই আপনাদের দেখা যাচ্ছে 41 জন, যদিও বা সবাই চুপচাপ, একদম নীরব। আচ্ছা, এখানে 41 জন যারা আছেন আপনারা, বা তারও বেশি হয়তো থাকবেন, আপনারা সবাই কি দাখিল 27-এ পরীক্ষা দিবেন? আপনারা যারা আছেন সবাই কি দাখিল 27-এর পরীক্ষার্থী, নাকি তার চেয়ে আরও বেশি বা তার চেয়ে উপরে কিংবা তার চেয়ে আরও নিচে আগ্রহের বসে ক্লাস দেখছেন? দেখতে পারেন, কোনো অসুবিধে নেই, আপনারা সম্পূর্ণ ক্লাস উপভোগ করতে পারেন। তবে আমি জানতে চাচ্ছি এখানে অ্যাকচুয়াল পরীক্ষার্থী দাখিল 27-এর পরীক্ষা দেবেন এমন কয়জন আছেন দেখি একটু কমেন্টে বলেন তো। আপনারা পরীক্ষার্থী কয়জন আছেন দাখিল 27-এর? এমডি জাওয়াত আবেদিন, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি পরীক্ষার্থী নাকি? এতক্ষণ পর একটা কমেন্ট পেলাম মাত্র। মাহিম মুন্সি, ওয়ালাইকুম আসসালাম আপনাকেও। আপনারা শুধু আমাকে সালাম দেবেন তাই না, আপনাদের বন্ধুবান্ধবী যারা আছেন, যারা ক্লাসটা ফ্রি ক্লাসটাই অংশগ্রহণ করতে চাই, তাদের সকলকে আপনারা মেনশন দিন এখানে। আপনারা মেনশন দিন আপনাদের এই কমেন্টের মধ্যে, এই কমেন্ট বক্সের মধ্যে। এই ক্লাসে আমি একটু পরে কিন্তু ক্লাস পড়াশোনা শুরু করব, যার কারণে আচ্ছা, মাহিমুন্সি 27-এর পরীক্ষার্থী, ভেরি গুড, আপনার জন্য প্রথমেই শুভকামনা থাকলো। আরফাতি, আপনার জন্য শুভকামনা থাকলো। তাশরিফ হাসান, আপনার জন্য দোয়া এবং শুভকামনা দুইটাই থাকলো। আপনার নামের সাথে আমার নামের কিছুটা মিল আছে। মিসবাহুল আলম, ওয়ালাইকুম আসসালাম। এমডি জাওয়াত আবেদিন, আমি এসএসসি 26। আপনি এসএসসি 26, তাও ক্লাস করছেন, আপনাকে অভিনন্দন। কাজ দিতে পারে, ক্লাসটা তাও করে রাখেন, হয়তো কাজ দিতে পারে। কেন কাজ দিতে পারে সেটা রেজাল্টের পরে হয়তো আপনি বুঝতে পারলেও পারতে পারেন। তবে দোয়া করি যেন এটা কাজ না দিকার আপনাকে। জাফর চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। হাফিজা টি 27 বেচ, ভেরি গুড হাফিজা টি। আপনারা দ্রুত প্রত্যেকেই 2 জন করে বন্ধু বান্ধবীদেরকে মেনশন করুন, কমেন্টের মধ্যে 2 জন করে বন্ধু বান্ধবীদেরকে মেনশন করুন, তারা যেন ক্লাসটা উপভোগ করতে পারে। শুধু আপনি একাই ক্লাস করবেন, আপনার বন্ধু বান্ধবীরা করবে না? যখন মাদ্রাসা থেকে আপনারা টিফিন ছুটিতে ক্লাস থেকে বের হন, তখন কি একা বের হন নাকি বন্ধু বান্ধবীদেরকে নিয়ে বের হন? একসাথে বের হন সবাইকে নিয়ে। যেখানেই যান না কেন একা তো যান না, ঘুরতে গেলেও 2-4 জন নিয়ে যান, খেতে গেলেও 2-4 জন নিয়ে যান, বেড়াতে গেলে 2-4 জন নিয়ে যান, ইভেন বাসা থেকে মাদ্রাসায় বা মাদ্রাসায় যাবেন সেখানেও আপনারা 2-4 জন করে নিয়ে যান, একা তো যান না। বন্ধুর বাসায় আগে, মাদ্রাসায় যাওয়ার আগে বন্ধুর বাসায় যান, তারপর বন্ধু সহ একসাথে মাদ্রাসায় যান, বন্ধুর বাসার সামনে দাঁড়ান, এমন তো হয় অধিকাংশ ক্ষেত্রে। তো ক্লাসটা কেন আপনি একা করবেন? ক্লাসটাও আপনার বন্ধু বান্ধবদেরকে সহকারে নিয়ে করেন, বন্ধু বান্ধবদেরকে মেনশন দিন। এমডি তাশরিফ, স্যার আমার রবিবারে বাংলা ফার্স্ট পেপার এক্সাম। আপনার জন্য বাংলা ফার্স্ট পেপার এক্সামের জন্য অজস্র শুভকামনা এবং দোয়া থাকলো। ভালো মতো পরীক্ষা দিন, দেখে শুনে পরীক্ষা দিন, বুঝে শুনে পরীক্ষা দিন। তাশরিফ হাসান, আচ্ছা জাবের হুসাইন বলছেন 2027 বাস। বেশ লিখতে গিয়ে বাস লিখে ফেলছে, সমস্যা নেই, বানানটা শুদ্ধ করে নেবেন। কই আমি কিন্তু এমডি তাশরিফ একজনকে বন্ধু এবি রহিম হাসানকে মেনশন দিয়েছে। আচ্ছা আরাফাতি, দারসুম প্রকাশিত প্রশ্নের জন্য ফেল মারব, ওনার কথাটা আমি বুঝিনি। নাইম আবদুল্লাহ, স্যার আমি কুমিল্লা থেকে দেখছি, আপনাকে অভিনন্দন। শুধু নিজে দেখবেন না, আপনার বন্ধু কয়েকজনকে মেনশন দিন, আপনার বন্ধু সহ ক্লাসটা উপভোগ করুন। আচ্ছা,
48, আমি আর 2 জন, 50 পর্যন্ত আমি দেখব, 2 জন ফিল আপ হলেই আমি ক্লাস শুরু করে দেব। ঠিক আছে, আমি মেন পড়ায় চলে যাব। অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আগে মেন পড়ায় যাওয়ার আগে কিছু কথাও আছে আপনাদের সাথে। কোনোদিন তো পরিচয় হয়নি, বা আপনাদের সাথে কোনোদিন আমার ক্লাসে দেখা হয়নি। আরফাতি দারসুন প্রকাশিত প্রশ্নের জন্য আমি ফেল মারবো না? আমি দোয়া করে দিলাম, আপনি ফেল মারবেন না। আমার দোয়া কিন্তু কবুল হয়, অনেক সময় উল্টাভাবে কবুল হয়ে যায়। পাশ করার জন্য দোয়া করলে ফেল হয়ে যায়। তারপর আপনার জন্য দোয়া করতেছি, আশা করি আপনি পাশ করবেন। আরবি প্রথম পত্র ক্লাস হবে না? আপনি কি আলিম 26-এর বলতেছেন? ওইটা 9টা বা 9টা 15-র দিকে হবে। ওইটা গ্রুপের মধ্যে আপডেট দেওয়া আছে। আরবিটা কখন, প্রথম পত্র ক্লাসটা কখন হবে সেটা। 50 জন হয়ে গেছে। আমি তাহলে শুরু করে দিচ্ছি আমাদের আলোচনা। আজকের আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে অবশ্যই কথা হবে, গল্প হবে। সারাক্ষণ যে পড়াবো তা কিন্তু না। আমি কি শুরু করতে পারি? আপনারা প্রস্তুত কিনা একটু কমেন্টের মধ্যে বলবেন। আপনারা কি প্রস্তুত? কমেন্টের মধ্যে কয়েকজন বলেন প্রস্তুত কিনা। আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আপনারা একটু আপনাদের প্রোফাইলের মধ্যে এখানে এই ভিডিওটা বা এই লাইভটা একটু আপনারা নিজেরা শেয়ার করে দেন। নিজেরা জাস্ট এই যে শেয়ার অপশন এদিকে আছে, জাস্ট শেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর নিচে একটা নীল জায়গার মধ্যে পোস্ট লেখা অংশ দেখবেন, সেখানে ক্লিক করবেন, হয়ে যাবে। বুঝছেন? আমি পড়া শুরুর আগে সবাই একবার করে শেয়ার করে দেন এটা। আমি এখনই শুরু করছি। কয়েকজন প্রস্তুত আছে: জাহিদ, আমজাদ চৌধুরী, আরফাতি, লুকমান হাকিম। হ্যাঁ, আর আরফাতি মানে যারা জি বলেছেন তারাও প্রস্তুত আছে, যারা জি বলেনি তারাও প্রস্তুত আছে আমার বিশ্বাস, মাহমুদুল হাসান সহ, জাফর চৌধুরী সহ। এখন আপনারা যারা প্রস্তুত আছেন সকলেই এই পোস্ট এটা শেয়ার করে দেন, এই লাইভটা আমি এখনই পড়া শুরু করে দিচ্ছি। আপনারা এখনই শেয়ার করে দেন, আমি এখনই শুরু করে দিচ্ছি। মাহিয়া ইসলাম যেহেতু প্রস্তুত আছেন, অতএব আপনি শেয়ার করে দিন দ্রুত। শওকত হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার করে দিন। কই? আচ্ছা, অনেকে শেয়ার করছে। হ্যাঁ, শেয়ার যারা করছেন আমি দেখতে পাচ্ছি অলরেডি, আপনাদেরকে ধন্যবাদ। আর যারা শেয়ার এখনও করছেন না তারা শেয়ার করে দিন। নিজেরা পড়বেন, নিজেরা পাশ করবেন এমন কিন্তু না, ভাগাভাগি করে নেন। লাইভ ক্লাস ভাগাভাগি করে নেন, সবাই মিলে পড়বেন, সবাই মিলে পাশ করবেন, সবাই মিলে নতুন মাদ্রাসায় ভর্তি হবেন, সবাই মিলে জিপিএ 5 পাবেন, সবাই মিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, সবাই মিলে ভালো রেজাল্ট করবেন, সবাই মিলে বিসিএস ক্যাডার হবেন, কিংবা নিজের স্বপ্নের জায়গায় পৌঁছে যাবেন। সবাই মিলে অতএব শেয়ার করেন। অতএব শেয়ার করেন। 7:29 হয়েছে। পড়াশোনার পিক টাইম হলো এটা, মাগরিবের পর থেকে রাত 9টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত যারা নামাজ পড়ে তাদের জন্য এটা হলো পড়াশোনার পিক টাইম। আচ্ছা, আমি তাহলে এবার শুরু করছি আমাদের আজকের আলোচনা। আলোচনা শুরু করার আগে আমি একটা গল্প বলবো একজন মানুষের, যিনি মানুষ হয়েও মানুষের চেয়ে অনেক বেশি উন্নত জীবন যাপন করতেন, বা তার সমসময়ের মধ্যে যে সকল মানুষ ছিলেন তারা তার মতো জীবন যাপন করা স্বপ্নের মতো ছিল। একটা ছেলে, তার বাড়ি ছিল যশোরের দিকে। সে অনেক বড় একটা পয়সাওয়ালা ছেলে। তার বাবা ছিল বিরাট জমিদার, তার মাও ছিল সেই বড় জমিদার কন্যা। এখন তার বাবা জমিদার, তার দাদা জমিদার, তার মা জমিদার। এখন সে জমিদার পরিবারে বড় হয়েছে স্বাভাবিকভাবে।
সে স্বাভাবিকভাবে জমিদার পরিবারে বড় হয়েছে, তার উচ্চবিলাসিতা এগুলো তো থাকবে, কিন্তু সে ছিল একটু অন্য রকমের উচ্চবিলাসী। কীরকম? সে যেহেতু জমিদারের সন্তান, চারপাশে সবাইকে দেখছে, সবাই বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, বাংলা কালচার পালন করে। সে চিন্তা করেছে সবাই যেহেতু সাধারণ মানুষ, সুতরাং ওরা যা করতেছে আমি তা করব না। ওরা যেহেতু সবাই বাংলা ভাষায় কথা বলতেছে আমি বাংলা ভাষায় কথা বলবো না। ওরা বাংলায় লেখাপড়া করতেছে আমি বাংলায় লেখাপড়া করব না। তারপর ওরা বাংলার জন্য যা পোশাক পরতেছে আমি তা পরবো না, আমি অন্যরকম পরবো। ওকে ফাইন, তার বাবার পয়সা আছে, সে করতে পারে, অসুবিধা নেই। সে এত বেশি বিলাসী ছিল, সে বাঙালি পোশাক আশাক তো পরতো না, সে সবসময় ইংরেজদের পোশাক আশাক পরতো। অর্থাৎ ইউরোপিয়ান স্টাইলে যেই পোশাক আশাক ছিল, তখন তাদের ইউরোপিয়ান স্টাইলের পোশাক আশাক ছিল স্যুট, তারপর টাই, অর্থাৎ সেগুলো যা ছিল আর কি, সে পরতো সেগুলো। এরপর শুধু এটুকুতেই শেষ না, সে নিজের পোশাক আশাকগুলো ওয়াশ করার জন্য, ধরেন কাপড় ময়লা হলে আমরা লন্ড্রিতে দিই না, এক পাঞ্জাবি বা এক কাপড় 30 টাকা 40 টাকা এরকম নেই, 25 30 40 এরকম 50 এরকম নেই। তো ওই ছেলেটা নিজের কাপড়গুলো ওয়াশ করার জন্য পুরো এই ভারত, শুধু বাংলা না, পুরো ইন্ডিয়া, পুরো পাকিস্তান, পুরো বাংলাদেশ, অর্থাৎ পুরো এশিয়া মহাদেশের কোথাও সে কোনো লন্ড্রি পেত না। মানে তার পোশাকগুলো এত বেশি সে মূল্যবান মনে করত, সে এই পুরো এশিয়া মহাদেশের কোনো লন্ড্রির মধ্যে সে কাপড়গুলো দিত না, বরং সে কাপড়গুলো ওয়াশ করার জন্য পাঠাতো ফ্রান্সের মধ্যে। চিন্তা করা যায় কত বড় পয়সাওয়ালা ছেলে হলে শুধু নিজের কাপড়টা ওয়াশ করার জন্য ফ্রান্সে পাঠায়। সে অনেক বড় পয়সাওয়ালা ছেলে ছিল। এবং সে চারপাশে দেখতেছে সে হিন্দু ধর্মের অনুসারী ছিল। এখন সে চারপাশে দেখতেছে আশপাশে সবাই হিন্দু। তার বাবা যেহেতু পয়সাওয়ালা ছিল, তাকেও প্রচুর পড়াশোনা করিয়েছে, সে প্রায় 12টা ভাষা জানতো। ওই ছেলেটা, আমি যে ছেলেটার গল্প বলতেছি, সে প্রায় 12টা ভাষা জানতো। সে হিন্দু কিন্তু আরবি ভাষা জানতো, ফার্সি ভাষা জানতো, বাংলা ভাষা জানতো। ইভেন সে হিন্দু হয়েও আরবি, ফার্সি, বাংলা এই 3টা ভাষা শিখছে কার কাছ থেকে জানেন? তাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, মাদ্রাসার মৌলভী সাহেবের কাছ থেকে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে তিনি আরবি, ফার্সি, বাংলা এই 3টা ভাষা শিখেছেন। এছাড়াও ইংরেজি ভাষা জানতেন, সংস্কৃত ভাষা জানতেন, হিব্রু ভাষা জানতেন, ল্যাতিন ভাষা জানতেন। এইভাবে প্রায় 12টা ভাষা তিনি জানতেন। এবং ডেলি 9 থেকে 10 ঘন্টা শুধু ভাষাগুলো স্টাডি করতেন, ভাষাগুলোর উপর পড়াশোনা করতেন। মানে শুধু যে পয়সাওয়ালা ছেলে টাকা উড়াবে এমন কিন্তু না, পড়াশোনাও কিন্তু ভালো ছিল। এরপর সে প্রচুর পরিমাণে মদ্যপান করত, শরাব পান করত, এটা ভিন্ন বিষয়। এরপর যখন তার বয়স 19 বছর হয়েছে, তার একজন স্যার ছিল, ওই স্যারের মেয়েকে সে পছন্দ করত। এখন তার বয়স যখন 19 বছর হয়েছে, সে তখন ইংরেজি সাহিত্য অনেক ভালোভাবে পড়ছে, ইউরোপিয়ান সাহিত্য পড়ছে, ইউরোপিয়ান লাইফ লিড করতে চাইছে। এখন তার থেকে আর নিজের ধর্ম ভালো লাগতেছে না, খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো লাগতেছে না। এখন সে কি করেছে? আচ্ছা, যারা নতুন আসছেন তারা হয়তো আমার কথার সূত্র কিছুটা নাও বুঝতে পারেন, শুনে যান, একটু পরে হয়তো বুঝবেন। যারা নতুন আসছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? একটু কমেন্টে জানান তো দেখি, কারো বুঝতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না। কারো কি কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কি না? হ্যাঁ, মেহজাবিন বলেছে কোনো সমস্যা হচ্ছে না। এফ এফ নাইম, আমি ভালো আছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ফিরে যাই, যেখানে ছিলাম সেখানেই ফিরে যাই। তার 19 বছর যখন বয়স, তার একজন স্যার ছিল, স্যারের সুন্দরী মেয়ে ছিল, সেই মেয়েকে তার পছন্দ হয়েছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, তার থেকে ইচ্ছে হয়েছে সে খ্রিস্টান হয়ে যাবে, নিজের বাবার ধর্ম হিন্দু ধর্মতে আর সে থাকবে না, কারণ চারপাশে সবাই দেখতেছে হিন্দু ধর্ম। অতএব তার থেকে ইচ্ছে হচ্ছে না যে সে হিন্দু ধর্ম পালন করবে। এখন সে খ্রিস্টান হয়ে যাওয়ার ইচ্ছে তার উস্তাদের কাছে, তার স্যারের কাছে পোষণ করেছে। পরবর্তীতে সে খ্রিস্টান হয়ে গেছে 19 বছর বয়সে। এখন সে যখন 19 বছর বয়সে খ্রিস্টান হয়ে গেল, খ্রিস্টান হয়ে যাওয়ার পরে তার বাবা তো বিরাট পয়সাওয়ালা ছিল, কিন্তু তার বাবা প্রচণ্ড রাগে থাকতে না পেরে তাকে কি করেছে? ত্যায্যপুত্র ঘোষণা করেছে। ত্যায্যপুত্র মানে বুঝেন তো, মানে আমার ছেলে কিন্তু আজকে থেকে আর আমার ছেলে না তুমি। বাবা নিজের ছেলেকে
নিজের ছেলে না বলে করেটা রিজেক্ট করে দেওয়া, এটা হলো ত্যায্যপুত্র। তো তাকে কি করেছে, ত্যায্যপুত্র ঘোষণা করে দিয়েছে। এরপর সে যশোরের পরে সে কলকাতায় থাকতো, কলকাতা থেকে সে চলে গেছে মাদ্রাজে। মাদ্রাজ বর্তমানে আপনারা ভারতের মধ্যে চেন্নাই বলে আমরা চিনি, ভারতের মধ্যে আমরা চেন্নাই বলে চিনি, সেই চেন্নাইটা বর্তমানে মাদ্রাজ হিসেবে খ্যাত। মানে বর্তমানে যেটা চেন্নাই সেটা সেই সময় ছিল মাদ্রাজ। তো তিনি মাদ্রাজে ছিলেন, ওইখানে একটা কলেজের মধ্যে তিনি প্রফেসর ছিলেন, অধ্যাপনা করতেন, সেখানে লেখাপড়া করাতেন স্টুডেন্টসদেরকে, লেখাপড়া করিয়ে তার কোনোভাবে ব্যয়ভার বহন করত। কিন্তু ওই সময় তার বাবা তাকে ত্যায্যপুত্র ঘোষণা করলেও টাকা দেওয়া বন্ধ করে নাই, টাকা ঠিকই দিত। মানে লেখাপড়ার খরচ, তারপর তার আরও বিভিন্ন শখ পূরণের খরচ যেগুলো আছে, বা তার ওই যে সে বিভিন্ন লাল নীল রঙিন পানীয় খেত, বিভিন্ন ধরনের পানি খেত না, শরবত, এই শরবতগুলো খাওয়ার জন্য তার বাবা তাকে টাকা দিত। কিন্তু একসময় গিয়ে তার বাবা তাকে টাকাগুলো বন্ধ করে দেয়। এখন সে তো খ্রিস্টান হয়ে গেছে, এখন সে ঘরে আর ফিরতে পারবে না, বা ত্যায্যপুত্র ঘোষণা করছে ইত্যাদি ইত্যাদি। এরপরে সে ইচ্ছে করছে সে বিলেত যাবে, অর্থাৎ লন্ডনে যাবে, ইংল্যান্ডে যাবে। এরপর সে ইংল্যান্ডে গেছে। ইংল্যান্ডে যাওয়ার পরে তার একটা বড় ইচ্ছে ছিল, সে প্রচুর মেধাবী, কিন্তু তার ইচ্ছা ছিল সে বাংলা ভাষায় পড়বে না, বাংলা ভাষায় লিখবে না। বাংলা শিখছে যদিও, কিন্তু বাংলা ভাষায় পড়বে না, বাংলা ভাষায় লিখবে না, এটা ছিল তার ইচ্ছা। কিন্তু সে বাংলা ভাষায় না লিখলেও তার বড় ইচ্ছা ছিল সে ইংরেজি ভাষার মহাকবিদের মতো কবি হবে। জন মিল্টন বড় কবি না ইংরেজি ভাষার, ওই বড় কবিদের মতো, শেক্সপিয়রদের মতো বড় বড় লেখক হবেন ইংরেজি ভাষার। এখন সে উদ্দেশ্যে সে ওইখানে গেছেন, গিয়ে 2টা বই লিখছেন, ইংরেজি ভাষায় বই লিখছেন, কিন্তু ওই বইগুলো কেউ পড়ে না, ইংরেজি ভাষায় একটা কপিও সেল হয় নাই। ইতিমধ্যে আবার তার বাবাও তাকে টাকা দেওয়া বন্ধ করে দিছে, মানে সব দিকে একদম মারা, তার বাবা থেকে আবার টাকা পাচ্ছে না। আবার সে বই লিখছে, বইগুলো লিখছে টাকা ধার করে, মানে তার বন্ধুবান্ধব থেকে টাকা ধার করে নিছে, ধার করে নিয়ে বলতেছে আমার বই যখন প্রকাশিত হবে, প্রকাশিত হওয়ার পরে বই সেল হলে সেগুলো টাকা দিয়ে তোমার ঋণ শোধ করে দিব। সেটা বলে সে ধার নিয়ে বই লিখেছেন। বই লেখার পরে দেখা যাচ্ছে কোনো কপি সেল হচ্ছে না বইয়ের। এখন সেদিক দিয়ে বইয়ের ব্যবসা লস। প্রথমে একটা বই লিখছে, লস, কেউ কেনে নাই। পরে আরও একটা বই লিখছে, কেউ কিনে নাই। তারপর সে ফ্রান্সে চলে গেছে, ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাওয়ার পরেও দেখতেছে সে কোনো সুবিধা করতে পারতেছে না। তারপর তার একজন ইংরেজ বন্ধু, মানে তার একজন ইউরোপিয়ান বন্ধু, তাকে সে তার একটা বইয়ের কপিটা পড়তে দিছে। পড়তে দেওয়ার পরে তাকে বলছে যে মানে বলছে বন্ধু তুমি আসলে অনেক মেধাবী, তোমার প্রচুর মেধা আছে, কিন্তু আমাদের ইংরেজ জাতিটা হলো একটু গোয়ার টাইপের, তারা তোমাকে গ্রহণ করবে না। কেন? কারণ তারা চিন্তা করবে সবসময় যে আমাদের ইংরেজি সাহিত্য এত বড় সমৃদ্ধ, আমাদের ইংরেজি সাহিত্যের মধ্যে এতগুলো সম্পদ আছে, এতগুলো সম্পদ থাকার পরেও আমরা কেন বাইরে থেকে একজন বাঙালি লেখকের বই, ইংরেজি ভাষায় লেখা তার বই কিনে আমাদের পড়তে হবে, অতএব আমরা পড়বো না। তো ইংরেজরা এটা বলে তার বই আর পড়ে নাই। তো তার বই আর পড়ে নেই ইংরেজরা, ওকে ফাইন গেল। কিন্তু তার বন্ধু তাকে বলতেছে, ইউরোপিয়ান বন্ধু বলতেছে যে তোমার প্রতিভা আছে, তুমি এক কাজ করো, তুমি তোমার দেশে যাও, বা তুমি তোমার ভাষায়, তোমার বাংলা ভাষার মধ্যে তুমি কবিতা লেখা শুরু করো, দেখবা তুমি সফল হতে পারবা। এখন সে বাংলা ভাষা স্টাডি, যখন বাংলা সাহিত্য বা বাংলা ভাষা এগুলো স্টাডি করা শুরু করছে, সে দেখতেছে বাংলা ভাষাও যথেষ্ট সমৃদ্ধ ভাষা। এরপর সে ধীরে ধীরে বাংলা ভাষায় কবিতা লেখা শুরু করছে। এখন যেই কবিতা লিখে সেটাই সফল। বাংলা ভাষায় সে মহাকাব্য লিখেছে, সফল হয়েছে। বাংলা ভাষায় সে ট্র্যাজেডি নাটক লিখছে, সফল হয়েছে। বাংলা ভাষায় সে কমেডি নাটক লিখছে, সফল হয়েছে। যেদিকে হাত দেয় সেদিকেই সফল হয়ে যায়। আগে বাংলা ভাষা ছিল অসমৃদ্ধ, ওর হাত ধরেই বাংলা ভাষা একদম আধুনিকতার যুগে প্রবেশ করে ফেলছে। এই হলো এই ছেলেটার জীবন কাহিনী। এবং সে একটা বিখ্যাত কবিতা লিখেছেন, যে কবিতাটা আমরা একটু পরে পড়ব। এতক্ষণ পরে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা কার কথা বলতেছি। আমরা আচ্ছা, আমি এখানে অনেক কমেন্ট দেখতেছি। আমরা এতক্ষণ বলতেছিলাম মাইকেল মধুসূদন দত্তের কথা। আমরা দেখি একটু পরের স্লাইডে চলে যাই এবার। আচ্ছা, এতক্ষণ আমরা বলতেছিলাম কার কথা? মাইকেল মধুসূদন দত্ত। আপনারা সবাই ইতিমধ্যে হয়তো তাকে চিনে ফেলছেন, তাহলে তার সম্পর্কে আমি কিছু তথ্য এখানে লিখছি। প্রথমত আপনাদেরকে বিস্তারিত বললাম, এখন জাস্ট তার সম্পর্কে বলবো, আপনারা ঘটনার সাথে মিলাই নেবেন। দেখেন, তার জন্ম 25শে জানুয়ারি 1824 সালে। আচ্ছা, যশোরে।
কোথায় বলছিলাম ছেলেটার জন্ম কোথায় বলছিলাম? যশোরে। এই দেখেন যশোরে, মিল আছে? অবশ্যই আছে। তারপর তার উপাধি মহাকবি, এটা মনে রাখবেন, কারণ তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, যেটা নাম হলো মেঘনাদবধ কাব্য, সেটা রচনা করেছেন। সে কারণে তাকে বলা হয় মহাকবি, মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তারপর আছে তার সাহিত্য কীর্তি। তার সাহিত্য কীর্তির মধ্যে, সাহিত্য কীর্তি মানে বুঝেন? সাহিত্য কীর্তি বলা হয় তিনি সাহিত্যের মধ্যে কী কী অবদান রাখছেন। আমি এখানে জাস্ট সেই অংশগুলো লিখে দিছি যেগুলো আপনাদের পরীক্ষায় আসার পসিবিলিটি আছে। বুঝে গেছে? অতএব এইটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। মাহিয়া ইসলাম, এটা কি মাইকেলের কথা? জি, এটা মাইকেলের কথা। কবিতত্ত্ব মানে এখানে কবিকে, কবির নাম হলো মাইকেল মধু, মনে রাখবেন দন্ত সতি দীর্ঘকার, অনেকে ভুল করে, মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এই হলো সেই ব্যক্তিটা যার কথা এতক্ষণ আমি বকবক করলাম। আচ্ছা আসি, তার উপাধি হলো মহাকবি। কেন বলতেছে মহাকবি একটু পরে জানবেন। সাহিত্য কীর্তি, তিনি বাংলা সাহিত্যে কী কী অবদান রাখছেন, পরীক্ষায় যদি আসে তার অমুক অবদান তমুক অবদান, আপনারা যেন লিখতে পারেন। আমি আপনাদেরকে বলবো পরীক্ষায় কীভাবে আসতে পারে। তার আগে 1 নম্বরে দেখি। 1 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। সার্থক মহাকাব্যের নাম কি? মেঘনাদবধ কাব্য। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম হইল মেঘনাদবধ কাব্য। এই যে মেঘনাদবধ কাব্য, প্রকাশকাল 1861, সেটা রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। 1 নম্বর। 2 নম্বর, তার 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 সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরীক্ষায় প্রায় সময় আসে, এটা মনে রাখবেন। এমসিকিউর মধ্যে অথবা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে যে কোনো একটাতে চলে আসতে পারে। 2 নম্বর তথ্যটা বেশি মনে রাখবেন। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ, এই ছন্দের নাম কি? অমিত্রাক্ষর ছন্দ। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বা অমিত্রাক্ষর ছন্দের জনকও বলা হইতে পারে। অমিত্রাক্ষর ছন্দ কি জিনিস একটু পর আপনাদেরকে বুঝাই দিব। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলো কে? মাইকেল মধুসূদন দত্ত। 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, 3 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী, তার হাত ধরে রচিত। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কি? কৃষ্ণকুমারী। আপনাদেরকে এটা পরবর্তীতে সেভ করে পিডিএফ করে দিয়ে দেওয়া হবে, আপনারা আপাতত ক্লাসের মধ্যে দেখেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি পদ্মাবতী, তার হাত ধরে রচিত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসন, এই যে নাটকের 3টা ধারা, নাটকের 3টা প্রকার আছে, একটা হলো ট্র্যাজেডি, একটা হলো কমেডি, আর একটা হলো প্রহসন। এই যে সেই 3টাই আমি এখানে, সেই 3টাই প্রথম সার্থকভাবে রচনা করছেন মাইকেল মধুসূদন দত্ত। এই যে এই 3টা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি, সার্থক কমেডি, সার্থক প্রহসন। সেগুলোর নাম কি কি আমি এখানে লিখছি। পদ্মাবতী কমেডি, বুড় শালিকের ঘাড়েরও প্রহসন, 1860, 1860, 1861। বোঝা গেছে? তারপর তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের নাম চতুর্দশপদী কবিতাবলী। এটা একটু গুরুত্বপূর্ণ, কবিতা কাব্যগ্রন্থের নামটা মনে রাখবেন, আর তেমন কিছু মনে রাখার প্রয়োজন নাই। তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের নাম কি? চতুর্দশপদী কবিতাবলী। আচ্ছা, কমেন্টের মধ্যে একটা বিষয় নিয়ে খুব বেশি গবেষণা চলতেছে, সেটা হলো মারা ভাষা। আমি মারা নামের কোনো ভাষার নাম আমি উল্লেখ করিনি। ভারতীয় উপমহাদেশে একটা ভাষা আছে মারাঠি, কিন্তু সেই ভাষাটা মাইকেল মধুসূদন দত্ত জানতেন কিনা আমি জানি না, এবং সেই মারাঠি ভাষাটার কোনো আলোচনা এখানে আসেনি। আমি হিব্রু ভাষা, তারপর ল্যাতিন ভাষা, এগুলোর কথা বলছি, মারা ভাষার কথা আমি কিন্তু বলি নাই। তারপরে এখানে কয়েকজনে বলতেছে মারাটা হলো একটা ভাষা। আমি মারা ভাষা কখন বললাম? আচ্ছা আসি, তার সম্পর্কে অন্যান্য তথ্য। এই যে তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিলেন কত সালে? 19 বছর বয়সে। আচ্ছা, 1824 যদি জন্ম হয়, তাহলে 19 কত হয়? 1843, 1824, 34, 44, 44-এ 20 বছর, তার মানে 43-এ 19 বছর। এই যে 1843 সালে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, মানে 1843 সালে। কত সালে? 1843 সালে। তিনি 12টি ভাষায় পারদর্শী ছিলেন।
কয়টি ভাষায়? বলছিলাম 12টা ভাষায়। আইন বিষয়ে পড়াশোনার জন্য তিনি ইংল্যান্ড গিয়েছিল, সেখান থেকে চলে যান ফ্রান্সে, একটু আগে বলছিলাম না? তাহলে তিনি ইংল্যান্ডে কেন গেছিল? ল পড়ার জন্য। মনে রাখবেন, আইন বিষয়ে বাংলাদেশে যারা পড়ে তাদেরকে বলা হয় অ্যাডভোকেট, আর বাইরে থেকে যারা পড়ে, সে বিশেষ করে ইংল্যান্ড থেকে যারা পড়ে আসে ওদেরকে বলা হয় ব্যারিস্টার। বুঝছেন? জিনিস একই, জাস্ট ওই ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে যারা পড়ে আসে ওদেরকে ব্যারিস্টার বলে, আর এই দেশে যারা পড়ে ওদেরকে অ্যাডভোকেট বলে। পার্থক্য হলো এইটুকুই। আচ্ছা, ফ্রান্সের ভার্সাই নগরীতে তিনি বসে কপোতাক্ষ নদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মনে রাখবেন, একদম নিচে আছে। কপোতাক্ষ নদ কবিতাটা নিয়ে যে আজকে পড়ব, এই কপোতাক্ষ নদ কবিতাটা তিনি রচনা করেন ফ্রান্সের ভার্সাই নগরীতে। ফ্রান্স, ফ্রান্স হলো দেশ, জানেন আপনারা। সেই দেশের একটা শহরের নাম হলো ভার্সাই। ওই ভার্সাইয়ের মধ্যে বসেই কিন্তু তিনি এই কপোতাক্ষ নদ কবিতাটা রচনা করেছেন। এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? কমেন্টে একটু জানান এটুকু সবার ক্লিয়ার কি না। এইটুকু কি সবার ক্লিয়ার? আচ্ছা, কাব্য সম্পর্কে এটা একটু পরে দেখবো আমরা। এই যে আপনারা বোর্ডের মধ্যে একটা পোস্টার দেখতে পাচ্ছেন, এই পোস্টারটা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক পরিচিত, আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং এই পোস্টারটা অনেকে ফলো করতেছেন। বাংলা প্রথম পত্র ক্লাস 15টা, কয়টা? 15টা থাকবে আপনাদের জন্য শুধু প্রথম পত্রের উপর, দ্বিতীয় পত্রের জন্য 12টা, এটা এক্সট্রা। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস খুবই দক্ষ, অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছেন এরকম স্যাররাই কিন্তু আমাদের ক্লাসগুলো নিয়ে থাকেন। ইভেন মাদ্রাসার, বড় বড় মাদ্রাসার লেকচারার, প্রভাষক যারা আছেন তারা আমাদের ক্লাসগুলো নিয়ে থাকেন। বুঝছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনাদের আগে যারা পড়ছে, অনলাইন মাদ্রাসা থেকে যারা পড়ে গেছে, আপনারা তাদের কাছ থেকে একটু খবর নেবেন যে আমাদের ক্লাসগুলো কীরকম বা আমাদের সাজেশনসগুলো থেকে কতটা কমন আসে। আজকে আপনারা দেখছেন আলিম পরীক্ষা গেছে, সেই আলিম পরীক্ষার মধ্যে কতটুকু, শুধু একটা গেছে পরীক্ষা মাত্র, আরও বাকি আছে, পিকচার আরও বাকি। হ্যাঁ, পিকচার পরে যেগুলো আসবে এগুলোটা হিসাব পরে হবে। পিকচার বর্তমানে যেগুলো আসছে ওইগুলোর অবস্থা কি, আপনারা একটু যারা আলিম পরীক্ষা দিচ্ছে বর্তমানে, বিশেষ করে আজকে যারা দিছে, গতবার যে কমন আসছে সেটা আপনারা, যে গত দাখিল পরীক্ষা কিছুদিন আগে গেল, সেটা আপনারা আপনাদের বড় ভাইরা যারা আমাদের এখানে পড়ছে তাদের কাছ থেকে নিলে, মানে জিজ্ঞাসা করলে আপনারা অবশ্যই জানতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আলিম পরীক্ষা যে আজকে দিছে, জাস্ট আলিমের আপনাদের পরিচিত কোনো বড় ভাই এখানে পড়ছে এরকম যদি থাকে, অথবা অনলাইনের মধ্যে যদি আমাদের পেজের মধ্যে অনেকের লাইক কমেন্ট আছে, ওইখান থেকে যদি আপনারা কারো কাছ থেকে জিজ্ঞেস করেন যে আসলে আমাদের এখান থেকে কমন আসে কিনা, আপনারা ওদের কাছ থেকে শুধু জিজ্ঞাসা করবেন, উত্তর যেটা পান সেটা নিয়ে আপনারা আশা করি অসন্তুষ্ট হবেন না। কারণ আমরা খুঁজে খুঁজে শুধু সেগুলোই পড়াই যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। কম পড়বেন কিন্তু বেশি পারবেন, কম পড়বেন বেশি লিখতে পারবেন, এটা হলো আমাদের স্পেশালিটি। আমরা যেটা পড়াই আর কি, ব্যক্তিগতভাবে আমিও সেটা চেষ্টা করি। আয়ান আফরিদ, উনি 26 ব্যাচের স্টুডেন্ট। আয়ান আফরিদ কমেন্ট করছেন এখানে, 26 ব্যাচের স্টুডেন্ট। যদি উনি আমাদের যে আইসিইউ ব্যাচের মধ্যে পড়ে থাকেন, দাখিল 27 আইসিইউ ব্যাচের মধ্যে যদি উনি থেকে থাকতেন, তাহলে ওনার কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করলে হয়তো আপনারা অনেক তথ্য জানতে পারবেন আমাদের সম্পর্কে। আচ্ছা, আয়ান আফরিদ বলতেছেন 100% কমন আসছে। আচ্ছা আয়ান আফরিদ, ধন্যবাদ আপনার ফিডব্যাকের জন্য। নেট কি স্লো দিচ্ছে? এই যে কোনো প্রয়োজনে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের
কোর্স শেষে আপনাদের জন্য একদম পূর্ণাঙ্গ সাজেশন থাকতেছে আমাদের পক্ষ থেকে। আর গণিত, আচ্ছা গণিত নিয়ে একটু বলি। গণিতের মধ্যে 40টা ক্লাস, সবচেয়ে বেশি মনে হয় গণিতের মধ্যে। গণিত ক্লাস নেবেন আপনাদের রাশেদ স্যার। একাধারে উনি কবি, একাধারে ইংরেজি পড়ান, একাধারে গণিত পড়ান, একাধারে আবার বালাগাত মান্তিক উনি পড়ান। অর্থাৎ মোট কথা অলরাউন্ডার, বুঝছেন? তো ওনার, আচ্ছা আইসিটি ক্লাস 40, সরি গণিত ক্লাস 15। আইসিটি ক্লাস আপনাদের আইসিটি স্যার নেবেন, না গণিত ক্লাসে 40, সরি ইংরেজি দ্বিতীয়, আচ্ছা 15টা, এটাও ওনার ক্লাস। গণিত 40, এটাও ওনার ক্লাস। ওনার ক্লাস আপনারা পাবেন 55টা। এবং আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দুইটা, ইংরেজি দ্বিতীয় এবং গণিত। এই দুইটা হলো আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে গণিত। গণিতের জন্য আমি একটা কথা বলি, ক্লাস 10-এর মধ্যে আমি সবচেয়ে বেশি ভয় পেতাম গণিতকে, অঙ্ক। তা আমি চিন্তা করতাম অঙ্কের মধ্যে, আমি ভাবতাম আমি সবসময় ফেল করব, কিন্তু ফেল করি নাই, আমি এ পাইছি, এ প্লাস পাই নাই। এরপর আমি যখন এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি অনেক খুশি হয়েছিলাম যে অঙ্ক তো শেষ, এবার অঙ্ককে বিদায় দিয়ে দিলাম, এবার আর অঙ্ক হবে না, অঙ্ক আসবে না। পরে আমি যখন আলিমে উঠছি, আলিমে উঠার পরে কিছুদিন চিল, মানে যতদিন বইগুলো খুলে দেখি নাই ততদিন পর্যন্ত খুবই আনন্দে। যখন আইসিটি বইটা খুলে দেখি, সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো দেখে তো আমি পুরো অবাক, আই এম তো অবাক। এগুলো তো আমি বই খোলার পরে দেখতেছি এগুলো তো অঙ্ক না, এগুলো তো অঙ্কের বাপদাদা, সংখ্যা পদ্ধতি। তাহলে এই হলো বিষয়। দুইয়ে দুইয়ে আমার সংখ্যা পদ্ধতির অঙ্ক আমি এখন ভুলে গেছি। 2 আর 1-এ নর্মালি অঙ্কের মধ্যে 3 হয়, কিন্তু সংখ্যা পদ্ধতিতে 2 আর 1-এর মধ্যে কত 7 আর 10 কত জানি হয়ে যায়, মানে আরও বেশি ঝামেলার বিষয়, বুঝছেন? তাহলে এই হলো বিষয়। আচ্ছা যাকগে, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে সহ মেনশন দিবেন প্রত্যেকটা ক্লাসে। শুধু নিজেরা, বিশেষ করে গণিত এবং ইংরেজি দ্বিতীয়, এই দুইটা ক্লাসের জন্য আমি বিশেষভাবে জোর দিব। এই দুইটা ক্লাস আপনাদের বন্ধু বান্ধব যত আছে ক্লাস 10-এ পড়ে 2027 সালে দাখিল পরীক্ষা দিবে, ওদেরকে অবশ্যই অবশ্যই মেনশন দিবেন। আচ্ছা আমরা এবার পরেরটাতে যাই। আমরা সরাসরি কবিতা শুরু করব। সাবেকুন নাহার স্যার, আমার ইংরেজিতে বই। আপনাদের অলমোস্ট স্টুডেন্টের ইংরেজি এবং গণিত, ইংরেজি দ্বিতীয় এবং গণিত, এই দুইটাতে বই, আর কিছুতে না। আমি জানি, আমার নিজেরও ভয় ছিল অঙ্কের মধ্যে। 1 1 10 হয়, হ্যাঁ, GM নাইমুর রহমান। আচ্ছা কপোতাক্ষ নদ, আমরা এবার কিন্তু কবিতার মধ্যে ঢুকে যাচ্ছি। যাদের সামনে বই আছে আপনারা বই নেন, বইয়ের মধ্যে কপোতাক্ষ নদ টপিকটা ধরেন। আমি এখনই পড়া শুরু করতেছি। বই খুলেন, বই খুলে টপিকটা এখনই শুরু করেন, এখনই ধরেন। বই খোলা হয়েছে সবার? সবাইকে বই সামনে নিচ্ছেন? একটু কমেন্টে বলেন তো। আচ্ছা, জান্নাত আক্তার জাকিয়া বই নিছেন। FA নাইম, আজকে বাংলা প্রথম পরীক্ষা। এই রাতে পরীক্ষা দিবেন আপনি? কোথায় পরীক্ষা FA নাইম? রাতের বেলায় পরীক্ষা চলে, আমি তো জানতাম না। আপনার জন্য শুভকামনা থাকলো। আচ্ছা, আমরা প্রথমে পড়ছিলাম কি, মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদ কবিতাটা লিখছেন কোথায় বসে? ফ্রান্সে। ফ্রান্সে বসে তিনি কপোতাক্ষ নদ কবিতাটা রচনা করেছেন। তাহলে ফ্রান্সে বসে তিনি কপোতাক্ষ নদ এটা কোথায়? যশোরে। কপোতাক্ষ নদ এটা কোথায়? যশোরে, বুঝছেন? যশোর জেলার মধ্যে। যশোরে কেউ আছেন কমেন্টে বলেন তো একটু দেখি, কপোতাক্ষ চিনেন কিনা?
যশোরের কেউ নেই এখানে লাইভ যারা দেখতেছেন? 39 জন আছে। যশোরের কেউ আছো? অনেকে আবার ভয়ে বলতেছে না যদি তার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি তার বাড়িতে বেড়াইতে চলে যাই, এটা নিয়ে নাকি, এই ভয়ে নাকি? আচ্ছা, যশোরের কেউ নেই, ধরে নিলাম যশোরের কেউ নেই। জান্নাত আক্তার বলতেছে না, কিন্তু জান্নাত আক্তার কেমনে জানলো যে এখানে যশোরের কেউ আছে কি নাই? এখানে সবাই দেখা যায় না। আচ্ছা ওকে, যা। কপোতাক্ষ নদ এটা যশোরের মধ্যে, কিন্তু কবি কোথায় বসে লিখছেন? ফ্রান্সের মধ্যে বসে লিখছেন। তাহলে ফ্রান্সে বসে যশোরের নদীর জন্য তার এত মায়া কান্না কেন? নাম্বার 1 প্রশ্ন। 1 নম্বর পয়েন্ট, ফ্রান্সে বসে তিনি কপোতাক্ষ নদের জন্য মায়া কান্না করতেছেন। প্রথমত তার দেশের জন্য, তার মাতৃভূমির প্রতি তার একটা হৃদয়ের মধ্যে খুবই কান্না কান্না ভাব, মানে হৃদয়ের একটা টান, মাতৃভূমির প্রতি একটা গভীর মমত্ব এবং ভালোবাসা তার প্রকাশ হয়েছে। মাতৃভূমির জন্য তার অন্তর জ্বলতেছে খুবই, কিন্তু সে তার মাতৃভূমির মধ্যে আসতে পারতেছে না, অর্থাৎ বাংলাদেশের মধ্যে আসতে পারতেছে না, যশোর জেলার মধ্যে আসতে পারতেছে না। বুঝছেন কেন আসতে পারতেছে না? কারণ ফ্রান্সের মধ্যে তার কাছে টাকা নাই। সে যে দেশে ফিরে আসবে, দেশে ফিরে আসার মতো টাকা নাই। চিন্তা করে যাই, যে ছেলে নিজের পোশাকটা পর্যন্ত ওয়াশ করার জন্য ফ্রান্সে পাঠাইতো, এই পুরো ভারতবর্ষের মধ্যে কাউকে ধুইতে পর্যন্ত দিত না যে কাপড়, সেই ছেলে ফ্রান্স থেকে যে দেশে ফিরে আসবে সেই টাকা নাই। ও যে মারা যাচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত যখন মারা যাচ্ছিল তখন তার কাছে ওষুধ কেনার পর্যন্ত টাকা ছিল না। আপনারা জানেন সেটা? জানেন না? কত বড় পয়সাওয়ালা কি হয়ে গেছে। আসলে দুনিয়াতে সবগুলো আল্লাহর ইচ্ছার মধ্যে। এমডি জাকিরুল ইসলাম, দিনাজপুর। জাকিরুল ইসলাম, দিনাজপুর। আমি গেছি দিনাজপুরের মধ্যে, অনেক উপজেলা গেছি। দিনাজপুরের কি কি জানি ছিল, ঘোড়াঘাট, ফুল, তারপর আরও কি কি নামও ভুলে গেছি। আচ্ছা, কপোতাক্ষ নদ এটা যশোরের মধ্যে। ফ্রান্সে বসে তার জন্য দেশের প্রতি মমত্ববোধ কাজ করছে, এই কারণে তিনি কপোতাক্ষ নদ কবিতাটা দেশের প্রতি, মাতৃভূমির প্রতি, কপোতাক্ষ নদের প্রতি বিশেষ আকুতি প্রকাশ করে তিনি এই কবিতাটা লিখছেন। গেছে। এইবার আসি নদ, নদী। আপনারা কি জানেন নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি? নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি আপনারা জানেন? জানেন না হয়তো। নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে বিস্তর আলোচনা আছে, আমি খুব সংক্ষিপ্তভাবে বলি। অনেকেই বলে নদ হলো পুরুষ, নদ হলো পুরুষ আর নদী হইল নারী। তো নদ পুরুষ, নদী নারী, এই কারণে নদ এবং নদীর পার্থক্য অনেকেই বলে থাকে। তখন কেমনে পুরুষ কেমনে নারী? নদকে আমরা পুরুষ কেন বলবো, নদীকে আমরা নারী কেন বলবো? দেখি কমেন্টে এই প্রশ্নটার উত্তর যে দিতে পারবে। আমি 1 মিনিট সময় দিলাম, 7:59, 8, মানে এখন থেকে শুরু করে 1 মিনিট পর্যন্ত সময় দিলাম। 1 মিনিটের ভেতরে যে টাইপ করে বলতে পারবে নদ এবং নদীর পার্থক্য কি, মানে পুরুষ নারী কেন অনেকেই বলে, এই পার্থক্যটা যে বলতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল গিফট থাকবে। তার বিকাশ নাম্বারটা আমি নিব যদি কেউ আনসার দিতে পারে, এবং আমি দেখে বুঝবো কোনগুলো এআই এর আনসার আর কতগুলো রিয়েল আনসার। এফএ নাইম, হ্যাঁ আমি সিলেট গেছি। সিলেট আমি 3 বার গেছি জীবনে, কিছুদিন পর আরেকবার যাব। এমডি বেলাল হোসেন, রংপুর, সেখানেও আমি গেছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাজহাট জমিদার বাড়ি, ওইখানে গেছি। ভিন্ন জগৎ একটা আছে না, ওইখানে গেছি। আচ্ছা যাক গে, সেটা না। আপনাদের জন্য 1 মিনিট সময় বরাদ্দ আছে, দেখি আনসার, রাইট আনসার কে দিতে পারে। নদ এবং নদীর মধ্যে পার্থক্যটা কি? নদ কেন পুরুষ, নদী কেন নারী? নদ কেন পুরুষ, নদী কেন নারী, এটা হলো প্রশ্ন। দেখি আনসার কে দিতে পারে। নদ কেন পুরুষ, নদী কেন নারী? আচ্ছা, আমি বাস করি চায়ের শহরে। এ বি রহিম হাসান বলতেছে
নদ, প্রথমে ভুল করে ফেলছে উনি। নদ হলো ছোট ছোট খাল, আর নদী হলো বড় বড় নদীগুলো। হয়নি, আপনার উত্তর হয়নি। FNIM আমি পড়ার আগে কেটে দিছে আরেকজনে, বাট আপনারটা ভালো হইতো আনসার, আমি পড়তামই। উনি কেন কেটে দিছে আমি জানি না, কিন্তু দেখে মনে হয়েছে উনি AI থেকে আনছে প্রশ্নটা। আমি পুরোটা পড়লে বুঝতে পারতাম। এবি রহিম, আপনার আনসার তো হয়নি। আপনাকে পুরস্কার দিতে চেয়েও আমি দিতে পারতেছি না। দেখি অন্যদের আর কারো আনসার আসতেছে কিনা, নদ এবং নদীর মধ্যে পার্থক্য। আর অন্য কোনো আনসার আসছে? FNIM নদী, নামের শেষে আকার বা ইকার আছে। পদ্মা, মেঘনা, যমুনা ছেলেদের নাম, নামের শেষে কোনো কার চিহ্ন থাকে না। আচ্ছা, নদ হলো পুল্লিঙ্গ পুরুষবাচক, নদী হলো স্ত্রীলিঙ্গ নারীবাচক। আসিফ হোসেনেরটা হয়নি। FNIM পেন্ডিংয়ে রাখলাম। পদ্মা, মেঘনা, যমুনা, নদ ছেলেদের নাম। দেখি আর কারো আনসার আসে কিনা। আর দুইজনের আনসারই আমি সর্বোচ্চ পড়ব। পুরস্কার পান কিনা দেখি। আচ্ছা, কারো তো কোনো আনসারই আমি পাচ্ছি না কক্সবাজার থেকে। আচ্ছা, এবার আমি আনসারটা দিয়ে দিই। FNIM কাছাকাছি গিয়ে ভুল করে ফেলছে। কিরে, আবার আরেকটা আনসার করতে আসছে। ওইটা AI থেকে আসছে, আমি বুঝতে পারছি। একবার পড়ে দেখি। নদ ও নদীর মধ্যে পার্থক্য, হাফিজাটি মূলত নামের শেষে বান আর ব্যাকরণগত লিঙ্গের কারণে। আমি নিজেই বুঝতেছি না নামের শেষে বান করতে গে। নদী ফেমিনিন, নদ মেসকিউলিন। ওকে, নামের শেষে অক্ষর দেখে চেনা যায়। আকার ইকার রসিকা দিকে কীর্তন খোলা করতোয়া, যেসব ব্যঞ্জন বর্ণ আছে। ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, নীল। আচ্ছা, আড়িয়াল খা, আড়িয়াল ওইটা তো খাল, ওইটা তো এখানে আবার নদী। এখানে আবার এই যে দেখেন হিন্দি হিন্দি ওয়ার্ড পর্যন্ত চলে আসছে। সহজ করে রেখা নদীর, তার স্ত্রী নদ। খুব সুন্দর। হাফিজাটির জন্য একটা জুড়ে হাততালি হবে মনে মনে হাফিজাটির জন্য, কারণ উনি একটা খুব সুন্দর আনসার দিছে। আনসারটা জারি হোক, যেখান থেকে কালেক্ট করা হোক, আনসারটা তো উনি দিছেন। আচ্ছা, সবাই বলতেছে নদ পুরুষবাচক, নদী নারীবাচক। কেন পুরুষ কেন নারী? অনেকেই বলতেছেন যে আকার ইকার থাকলে সেগুলো হলো নারী। পদ্মার মধ্যে আকার আছে, নারী। যেমন আমি ইয়া দিয়ে কয়েকটা উদাহরণ দেই। পদ্মা, মেঘনা, যমুনা, তারপর আরও অন্যান্য নদী যেগুলো আছে, এগুলো সবগুলো নদী। কর্ণফুলী নদী, ঠিক আছে। আকার ইকার থাকলে সেগুলোকে বলে নদী। আচ্ছা, এবার দেখেন, ওরা বলতেছে যেগুলো শেষে আকার ইকার থাকে না সেগুলো নদ। শুধু একটা নদের নাম বলতে পারছে, কপোতাক্ষ নদ। আবার AI থেকে আরেকটা নাম বলতে পারছে, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র আরেকটা নদের নাম বলতে পারছে। আসল পার্থক্যটা এবার আপনাদেরকে বলি, নদ এবং নদীর আসল পার্থক্য কোথায়। এই যে নদকে পুরুষ বলা হয় কেন জানেন?
নদীকে নারী বলা হয় কেন জানেন? তার খুবই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আচ্ছা, পুরুষ পৃথিবীতে, আমরা সবাই পৃথিবীতে আসছি কার কাছ থেকে আসছি? নিজের মায়ের, মানে নিজের মায়ের উদর থেকে আমরা পৃথিবীতে আসছি। আসি নাই সবাই? নিজের মায়ের পেটের থেকে আমরা সবাই পৃথিবীতে আসছি, অবশ্যই। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো সন্তান আছে যে নিজের বাবার উদর থেকে পৃথিবীতে জন্ম লাভ করছে? মানে বাবার শরীরের ভেতর থেকে আরেকটা সত্তা জন্ম লাভ করছে, এরকম পৃথিবীতে কোথাও সম্ভব? কেউ আসছে এরকম হয়েছে কোনো দিন? কিন্তু শুধু নারীদের শরীর থেকে আরেকটা নতুন পৃথিবীতে প্রাণ তৈরি হয়, নারীর দেহের ভেতর থেকে আরেকটা দেহ তৈরি হয়, পুরুষের দেহের ভেতর থেকে তো আরেকটা দেহ পৃথিবীতে তৈরি হয় না, আসে না। এবার সেই যুক্তি অনুযায়ী দেখেন, পৃথিবীতে যত নদী টদী আছে এগুলো অধিকাংশের উৎপত্তি হলো বিভিন্ন পাহাড় টাহাড় অথবা হ্রদ অথবা পাহাড়। ধরেন এই যে পাহাড়, মাউন্টেন, এটা হলো পাহাড়। এই পাহাড় থেকে বেয়ে বেয়ে একটা নদী, এই যে এটা সাগর মনে করেন, এটা সাগর। তাহলে পৃথিবীতে যত নদ এবং নদী আছে সেগুলো সবগুলো কি হয়? সেগুলো সবগুলোতে উৎপত্তি হয় পাহাড় থেকে কিংবা হ্রদ থেকে, আর সেগুলো চলে যায়, সবগুলো মিশে যায় কোথায়? শেষ হয়ে যায় সাগরের মধ্যে গিয়ে ফানা হয়ে যায়। তাহলে এবার দেখেন, ধরেন একটা হ্রদের থেকে একটা জলধারা আসছে, জলধারা এসে সোজা সাগরের মধ্যে মিশে গেছে। কেমন? ভালো করে লক্ষ্য করবেন কিন্তু, সাগরের উপর মানে পাহাড়ের উপর থেকে এসে সাগরের মধ্যে মিশে গেছে। তাহলে সাগরের মধ্যে মিশে যাওয়ার সময় যদি তার ভেতর থেকে অন্য কোনো শাখা নদী তৈরি না হয়, তাহলে সেটার নাম হলো নদ। মানে অর্থাৎ যেই জলধারাটা পাহাড় তার উৎপত্তি স্থল থেকে উৎপত্তি হয়ে সোজা সাগরের মধ্যে চলে যাবে, মাঝখানে তার থেকে আর কোনো শাখা নদী তৈরি হবে না। শাখা নদী যেগুলোর মধ্যে থেকে তৈরি হবে না সেগুলো হলো নদ, আর যেগুলো থেকে শাখা নদী তৈরি হবে সেগুলো হলো নদী, অর্থাৎ নারী। কেন নারী? কারণ নারী থেকে যেমন আরেকজন সত্তা পৃথিবীতে জন্ম লাভ করে, একজন নারীর ভেতর থেকে যেমন আরেকটা মানুষ জন্ম লাভ করে, অনুরূপভাবে নদীর মধ্য থেকেও যেই নদীগুলোর ভেতর থেকে আরেকটা নদী জন্ম লাভ করে সেগুলোকে বলা হয় নারী। আর যেই নদীগুলোর ভেতর থেকে অন্য কোনো নদী জন্ম লাভ করে না, শুধু উৎপত্তিস্থল থেকে শেষ হয়ে যায় কোথায়? ধ্বংসস্থলে। উৎপত্তিস্থল থেকে বিলীনস্থলে ধ্বংস হয়ে যায়, মাঝখানে আর কোনো নদী জন্ম লাভ করে না, সেগুলো হলো নদ। বুঝতে পারছেন? তার মানে সেগুলো শুধু উৎপত্তি হয়েছে আর এখানে চলে গেছে, মাঝখান দিয়ে সেগুলোর ভেতর থেকে আর কোনো নদী বের হয় নাই, সেগুলোকে বলা হয় নদ। আর যেগুলো থেকে উৎপত্তি হয়েছে আবার শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হওয়ার মাঝখানে আবার অনেক শাখা নদী বের হয়ে গেছে, সেগুলোকে বলা হয় নদী। এবার আপনাদের কাছে পার্থক্যটা ক্লিয়ার? বলেন তো দেখি। আসিফ হোসেন, হ্যাঁ উনি ভালো আনসার বলছে, কিন্তু আমি বলার পরে সম্ভবত ছেলেদের মতো নাম, শুধু ছেলে মেয়ে নিয়ে আসে। আপনারা কি এবার নদ এবং নদীর আসল পার্থক্যটা বুঝছেন? তাসলিমা, ইরিন, সুমা বুঝছে। আচ্ছা, এইবার আমরা আসি সরাসরি এই যে কপোতাক্ষ নদ কবিতাটার মধ্যে। আচ্ছা, আমরা শুরু করি। এইবার এটা আপনাদের সবচেয়ে কঠিন কবিতা হলো এটা, এই কারণে এটা একটু জরুরিভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে আপনাদের। সতত, সতত শব্দের অর্থ হলো সর্বদা। সতত মানে কি? সতত মানে হলো সর্বদা। হে নদ, এখানে নদ বলতে কাকে বোঝাচ্ছে? কপোতাক্ষ নদকে, কপোতাক্ষকে বোঝাচ্ছে। সতত মানে সর্বদা, হে নদ মানে হে নদী, তুমি পড়ো মোর মনে, এটা তো বুঝতে পারতেছেন। মানে হে নদী, সর্বদা তুমি আমার মনে পড়ো, মানে নদীকে উদ্দেশ্য করে বলতেছে হে নদী তুমি সব সময় আমার মনে পড়ো। তারপর আবার বলতেছে সর্বদা, সতত, সতত মানে সর্বদা, তোমার কথা ভাবি এই বিরলে, বিরলে মানে নির্জনে, নিরিবিলিতে। সতত
তোমার কথা ভাবি এই বিরলে, মানে আমি এই বিদেশি জীবনে, এই প্রবাস জীবনে আমি নিরিবিলি যখন থাকি তখন সব সময় আমি তোমার কথা ভাবি হে কপোতাক্ষ নদ। মানে নদকে বলতেছে তোমার কথা আমি সব সময় কি করি, ভাবতেই থাকি। সতত, তারপর আবার বলতেছে সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি। একটা বিষয় খেয়াল করেন, আমি যে লাল দাগ দিচ্ছি, এই যে লাল দাগের এটা আমরা একটু পরে পড়ব অর্থ বোঝার জন্য, আপনাদেরকে সহজভাবে অর্থটা বোঝাই দেওয়ার জন্য। এই কবিতার অনেক বিশ্লেষণ আছে, ছন্দ বিশ্লেষণ আছে, এগুলো আমরা একটু পরে করব। তার আগে বিষয়টা দেখেন, আমরা আগে শব্দার্থগুলো বুঝি। সতত মানে সর্বদা, তব মানে তোমার, তব মানে হইল তোমার, কলকল, কলকল হলো স্রোতের ধ্বনি, নদীর স্রোতের যে ধ্বনিটা আছে সেটাকে বলা হয় কলকল। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, প্রথম দুইটা লাইনের অর্থ তো বুঝছেন। প্রথম লাইনের অর্থ হলো সতত হেন তুমি পড়ো মোর মনে, মানে হে নদী সর্বদা তুমি আমার মনে পড়ো, তোমাকে আমার সর্বদা মনে পড়ে। তারপর বলতেছে সতত তোমার কথা ভাবি এই বিরলে, সতত মানে সর্বদা, তোমার কথা ভাবি মানে তোমার কথা চিন্তা করি এই বিরলে মানে এই নিরিবিলিতে, কিংবা এই প্রবাসে মানে এই বিদেশে, এই বিদেশে আমি সবসময় তোমার কথা ভাবি। তারপর বলতেছে সতত তব কলকলে, সতত মানে সর্বদা, তব কলকলে মানে তোমার স্রোতের ধ্বনিতে, কলকলে মানে কি তোমার স্রোতের ধ্বনিতে, মানে তোমার বয়ে নদী বয়ে যাওয়ার যে আওয়াজ হয় না স্রোত, সেটাকে বলা হয় কলকল। তাহলে বলতেছে সতত তব কলকলে মানে সর্বদা তোমার স্রোতের ধ্বনিতে জুড়াই এ কান, মানে আমার এই কানটা আমি জুড়িয়ে ফেলি, মানে আমার মন জোড়াই, আমার প্রাণ জোড়াই বলে না, অনুরূপভাবে আমার কানও জোড়াই যায় কিসে, তব কলকলে। তাহলে সতত তব কলকলে জুড়াই এ কান আমি, মানে আমার কানটা আমি জুড়িয়ে ফেলি কি দিয়ে, তোমার কলকল, তোমার স্রোত বয়ে যাওয়ার ধ্বনি দিয়ে। তাহলে খেয়াল করেন, যদি পরীক্ষার মধ্যে এমসিকিউতে আসে কবি নিজের কান জুড়িয়ে ফেলেন কিভাবে, প্রশ্ন যদি আসে এমসিকিউতে কিংবা জ্ঞানমূলকে, কবি নিজের কান জুড়িয়ে ফেলেন কিভাবে, উত্তর হবে তব কলকলে। তব বলতে এই যে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শোনার মাধ্যমে নিজের কান জুড়িয়ে ফেলেন। আনসারটা বুঝতে পারছেন? কপোতাক্ষ নদের বয়ে যাওয়ার ধ্বনি শুনে নিজের কানটা তিনি জুড়িয়ে ফেলেন। তাহলে কিভাবে জুড়ান, ভ্রান্তির চলনে, এটাও একটু রাখি আমরা। ভ্রান্তির চলন আর যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি, সেই দুটোটা একসাথে সম্পৃক্ত। এবার আসি, একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমি তোমাকে, ধরেন আপনি কোনো একটা কাউকে বলতেছেন যে আমি তোমাকে আজকে দেখেছি, যেমনিভাবে আমি গতকালকে আকাশের চাঁদ দেখেছিলাম। খেয়াল করেন, চাঁদ দেখছি এটা তুলনা দিচ্ছি কার সাথে, তোমার সাথে, মানে যাকে বলতেছি তার সাথে। আমি আজকে তোমাকে দেখেছি যেমনিভাবে আমি গতকালকে আকাশের চাঁদ দেখেছিলাম। তাহলে এই যে যেমনিভাবে আকাশের চাঁদ দেখেছিলাম সেটা তুলনা না? অনুরূপভাবে এখানে বলতেছে সতত তব কলকলে জুড়াই একান আমি, মানে সর্বদা আমি আমার কান জুড়িয়ে ফেলি। কীরকমভাবে জুড়িয়ে ফেলি এটার উদাহরণ দিচ্ছে যেমতি লোক নিশার স্বপনে শোনামায় আমন্ত্রধ্বনি। এবার আসেন, যেমতি মানে হলো যেমনে, যেভাবে, যেমতি মানে হলো যেভাবে, লোক মানে মানুষ, নিশা মানে রাত, নিশার স্বপনে মানে রাতের স্বপন, স্বপন মানে স্বপ্ন, স্বপন মানে হইল স্বপ্ন। তাহলে বলতেছে সতত যেমতি লোক নিশার স্বপনে, সতত মানে সর্বদা, যেমতি লোক নিশার স্বপনে মানে যেভাবে মানুষেরা রাতের স্বপ্নে কি করে, শুনে, রাতের স্বপ্নে শুনে, কি শুনে, মায়া মন্ত্রধ্বনি। মায়া মন্ত্রধ্বনি মানে কি জানেন? মায়া মন্ত্রধ্বনি বলতে এখানে বোঝাচ্ছে কোনো পরম বাণী, কোনো অদৃশ্য বাণী, কিংবা এখানে মায়া মন্ত্রধ্বনি দ্বারা আরেকটা কথা বুঝাইতে পারে। সেটা হলো, ধরেন আপনি কোনো একটা জিনিস খুব বেশি চাচ্ছেন, ধরেন আজকে আপনাদের খুব বেশি কাচ্চি খাইতে ইচ্ছে হচ্ছে বৃষ্টির ওয়েদারে, কিন্তু আপনি পাচ্ছেন না, কোনোভাবে আপনি কাচ্চি খেতে পারতেছেন না। তা আপনার মাথায় সবসময় ঘুরতে থাকবে কি, কাচ্চি 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 খাবো, কাচ্চি খাবো, এই জিনিসটা সবসময় আপনার মাথায় ঘুরতে থাকবে। তাহলে শোনে মায়া, এই যে কি বলতেছে, যখন আপনার মাথায় সবসময় কাচ্চি ঘুরতে থাকবে, এরপর আপনি যখন রাতে ঘুমাবেন স্বপ্নে দেখবেন যে আপনি কাচ্চি খাচ্ছেন, সুলতানস ডাইনে বসে কাচ্চি খাবেন খাবেন, হঠাৎ করে আপনি কাচ্চির মাংস ছিলতে গিয়ে হাড্ডি পড়বে, সেই হাড্ডিতে একটু আঙ্গুলে ব্যথা পাবেন, আঙ্গুলে ব্যথা পাওয়া মাত্র আপনার ঘুম ভেঙে যাবে। তখন আপনি আপনার হাতে দেখবেন, কিরে আমার কাচ্চি কোথায়, হাতের মধ্যে আমি ব্যথা পাইছি, কিরে ব্যথা কোথায়, হাড্ডি কোথায়, এগুলো দেখবেন, তাই না? আচ্ছা, এই যে ঘুম ভেঙে যাওয়ার আগের মুহূর্তে যে আপনি খুব মধুর কাচ্চি খাচ্ছেন, এরকম একটা স্বপ্ন দেখছেন, এটা হলো মায়া মন্ত্রধ্বনি। মানে আপনি যেটা কল্পনা করে পান নাই
সেই জিনিসটা আপনি স্বপ্নের মধ্যে পাইছেন, সেটাকে বলা হয় শুনে মায়া মন্ত্রধ্বনি। মায়া মন্ত্রধ্বনি বুঝে গেছে সোজা কথাই। মন্ত্রধ্বনির অনেক বিস্তর ব্যাখ্যা আছে, এগুলো দিতে গেলে আজকের ক্লাসটা শুধু মন্ত্রধ্বনি নিয়েই শেষ হয়ে যাবে, কিন্তু ওইসব বলতেছি না। জাস্ট আপনি এটা বুঝে রাখেন যে জিনিসটা আপনি পান নাই কিন্তু পাইতে চান, সেটা স্বপ্নের মধ্যে পাচ্ছেন, এটা হলো মায়া মন্ত্রধ্বনি। বুঝে গেছে? কিরে ভাই আপনারা কিছু করছেন কিরে কমেন্টের মধ্যে? তো এখানে একটা মহাকাব্য রচিত হয়ে গেছে, আমি তো দেখিনি এতক্ষণ। আচ্ছা কেউ লাইক দিস না। কাচ্চি খাবো আসিফ হোসেন। আপনি যদি আনসারটা ঠিক করে দিতে পারতেন বিকাশে আপনাকে আমি কাচ্চি পাঠিয়ে দিতাম, কিন্তু আপনি আনসারটা ঠিক করে দিতে পারেন না, উল্টা আরও নারী পুরুষ কী কী নিয়ে আসছেন এখানে বিষয়। ওকে, সতত মানে যেমতি মানে যেমনে, লোক মানে মানুষ, নিশার স্বপ্নে মানে রাত্রের স্বপ্নে, শোনে মায়া মন্ত্রধ্বনি মানে যে জিনিসটা আপনি পাইতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, সেই জিনিসটা যেরকম শুনে, অনুরূপভাবে তোমার স্রোতের ধ্বনি শুনে শুনে আমি কি করি, ভ্রান্তির চলনে, ভ্রান্তি শব্দের অর্থ হলো ভুল, ভ্রান্তি শব্দের অর্থ হলো ভুল। ছলন মানে তো বুঝেন, জাদু কিংবা আপনার ছলনা বলে না, ছলনা, ওরে ললনা করিস না ছলনা, সেই যে ছলনা, ছলন মানে বলতেছে এই লাইনটার মূল মূল অর্থ হলো, আমি মানে কই বলতেছেন, আমি সবসময় কপোতাক্ষ নদের স্রোতের ধ্বনি শুনতে চাই কিন্তু আমি শুনতে পাই না, অতএব কী করি, আমি কল্পনার মধ্যে কল্পনা করি যে আমি কপোতাক্ষ নদের তীরে বসে আছি, আর সেই কপোতাক্ষ নদের তীরে কি হচ্ছে, তার কুলুকুলু ধ্বনি, তার নদী বয়ে যাওয়ার যে স্রোত, সেই স্রোতের ধ্বনিটা আমি শুনতে পাচ্ছি। বুঝা গেছে? তাহলে এটা হলো ভ্রান্তির ছলনে। দেখে এই দুই লাইনটার অর্থ আপনি কি বুঝছেন কিনা, কেউ না বুঝে থাকলে বলেন, আমি আবার বোঝাবো। স্যার আপনি কাচ্চি কীভাবে পাঠাবেন? কেন কাচ্চির প্রাইসটা আমি পাঠিয়ে দিব তাকে, কাচ্চির জন্য এই যে আসবে তা পাঠিয়ে দিব। আচ্ছা এই দুই লাইনটা সবাই বুঝছেন তো? জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে, ভ্রান্তির ছলন এটা বলতে কি বোঝানো হয়েছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। ভ্রান্তির ছলন বলতে কি বোঝানো হয়েছে, দাগ দিয়ে রাখেন বইয়ের মধ্যে। আচ্ছা আপনারা কমেন্টের মধ্যে একটু কাচ্চি খাওয়া দাওয়া বন্ধ করেন, কাচ্চি খাওয়ার জন্য পরে অনেক সময় পাবেন। এসএসসি পরীক্ষার পরে রেগুলার আপনাদেরকে আপনাদের আত্মীয় স্বজন কাচ্চি খাওয়াবে, আবার আপনারা পরীক্ষার রেজাল্ট দিলে আর এক ধরনের কাচ্চি খাইতে পারবেন ফেল করার পরে, অবশ্যই সেটা অন্যরকম কাচ্চি হবে আর কি। স্যার আবার একটু বুঝান। ওকে, এই দুইটা লাইনের সহজ অর্থ হলো, একদম সহজ অর্থ হলো, কবি বলতেছেন যে মানুষে যেভাবে রাত্রে স্বপ্নের মধ্যে বিভিন্ন মায়া এবং মন্ত্রধ্বনি শুনে, ঠিক অনুরূপভাবে আমি কল্পনার মধ্যে কপোতাক্ষ নদ বয়ে যাওয়ার স্রোতের ধ্বনিগুলো আমি শুনতে পাই। এবার বুঝছেন, আমি একদম সিম্পলি অর্থ করে দিছি যে মানুষ যেভাবে রাত্রে স্বপ্নের মধ্যে বিভিন্ন মন্ত্রধ্বনি শুনে, অনুরূপভাবে আমিও কল্পনার মধ্যে কপোতাক্ষ নদ বয়ে যাওয়ার যেই কলকল স্রোতের ধ্বনি আমি সেটা শুনতে পাই। এইটুকুই বলছে। এইবার বুঝছেন কি না? বহু দেশে, এবার আসি, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, মানে দলে দলে অনেক নদী আমি দেখছি, অনেক দেশে অনেক নদ আমি দেখছি। বুঝে গেছে? কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, কিন্তু এই যে স্নেহের তৃষ্ণা, এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? স্নেহের তৃষ্ণা দাগ দিয়ে রাখেন বইয়ের মধ্যে। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে মানে বলতেছে আমি অনেক দেশে অনেক নদী দেখছি, কিন্তু কপোতাক্ষ নদ মানে আমার দেশের নদ আমাকে যেভাবে স্নেহ করে, কিন্তু সেই স্নেহ পাওয়ার যে একটা ইচ্ছা, স্নেহের তৃষ্ণা বলতে বোঝানো হয়েছে কপোতাক্ষ নদের ধ্বনি শোনার ইচ্ছা এবং কপোতাক্ষ নদের তীরে গিয়ে বসে থাকার ইচ্ছা, কপোতাক্ষ নদকে এক নজরে দেখার ইচ্ছা, এটাকে বলা হয় স্নেহের তৃষ্ণা। বোঝা গেছে? পরীক্ষায় আসে কিন্তু, আবার বলতেছি, স্নেহের তৃষ্ণা বলতে বোঝানো হয় কি, কপোতাক্ষ নদ দেখার ইচ্ছা, কপোতাক্ষ নদ বয়ে যায়, সেই বয়ে যাওয়ার স্রোতের ধ্বনিটা শোনার ইচ্ছা, এটাকে বলা হয় স্নেহের তৃষ্ণা। বলতেছে আমি অনেক দেশে অনেক নদী দেখছি, কিন্তু কপোতাক্ষ নদকে দেখার মধ্যে যে সুখ আছে, সেই সুখটা অন্য কোনো নদীকে দেখলে তো আমি পাই না। সেই কারণে বলতেছে
কপোতাক্ষ নদকে দেখলে আমি যে স্নেহ পাই সেই স্নেহ তো অন্য কোনো নদীকে দেখলে আমার সেই স্নেহের তৃষ্ণা তো মিটে না। এই কারণে বলতেছে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, মানে বলতেছে অন্যান্য দেশে অন্যান্য অনেক নদী থাকা সত্ত্বেও সেই সব নদীর স্রোত দেখে আমার হৃদয়ের আকুতি মিটে না, আমার হৃদয়ের ইচ্ছে মিটে না। আমার হৃদয়ের ইচ্ছে মিটে কাকে দেখে? কপোতাক্ষ নদের স্রোতকে দেখে। বুঝতে পারছেন আশা করি। এবার পরের লাইনে আসি, এটা একটু গুরুত্বপূর্ণ এই লাইনটা বোঝার জন্য। কি? দুগ্ধ স্রোতরূপী, দুগ্ধ স্রোত মানে তো বুঝেন, দুধের স্রোত। তুমি, তুমি মানে কে? কপোতাক্ষ নদ। জন্মভূমি স্তনে, জন্মভূমিকে পুরো আমাদের দেশকে তুলনা করা হয়েছে। আমি এখানে একটু করে ছবিটা আঁকি, এই যে এদিক দিয়ে আঁকি। যেমন ধরেন এই যে এটা পুরোটা হলো দেশ, সাপোজ এটা পুরোটা দেশ। এখন দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে নারীর সাথে। কেমন? তাহলে বলতেছে স্বাভাবিকভাবে, সরি টু সে, আমি আবার আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে হয়তো অনেক নারীরা আছে। কবি যেটা বলছেন আমি জাস্ট সেটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। প্রত্যেকটা নারী তার সন্তানকে নিজের স্তন্য পান করিয়ে বড় করে থাকেন, লালন পালন করে থাকেন, এটা স্বাভাবিক বিষয়। তাহলে বলতেছে আমাদের মা এই দেশটা, তাহলে এই দেশের যে স্তন আছে সেটা হলো কি? কপোতাক্ষ নদের স্রোত। মানে যেহেতু মা, তার একটা সম্পূর্ণ অবয়ব আছে, আর সেই অবয়বের মধ্যে একটা কি থাকে? স্তন থাকবে। আর সেই স্তনের মধ্যে যেই জলের স্রোতটা আছে সেটা হলো মা যে তার সন্তানকে দুধ পান করিয়ে হৃষ্টপুষ্ট করে তোলেন, সেই দুধের পুষ্টিগুণ যেরকম, ঠিক কপোতাক্ষ নদকে দেখে কপোতাক্ষ নদের পুষ্টিগুণও ঠিক সেরকম। এবার বুঝতে পারছেন? সোজা কথায় বলতেছে মায়ের দুধের জন্য, সন্তানের জন্য যেমন মায়ের দুধ উপকারী, তেমনিভাবে বাঙালি বা মধুসূদন দত্তের জন্য কপোতাক্ষ নদ ঠিক অতটাই উপকারী। বুঝা গেছে? আচ্ছা, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। জন্মভূমি স্তনে মানে বলতেছে আমাদের দেশের স্তন, মানে আমাদের দেশকে একটা নারীর সাথে তুলনা করছেন। আর সেই নারীর স্তন থেকে যেই মানে স্তন্যগুলো আসে, যেই দুগ্ধগুলো আসে, সেগুলো হলো কপোতাক্ষ নদের স্রোত। বুঝছেন? বুঝলে ধন্যবাদ। এবার দেখেন এখানে আমরা কয় লাইন পড়ছি? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন। 8 লাইন পড়ে ফেলছি। এবার পর আর 6 লাইন আছে, সেগুলো পড়তেছি। এরপর এটা নিয়ে একটা বিস্তর আলোচনার মধ্যে আমরা যাব। তারপর পরের 6 লাইন আপনারা দেখেন। আর কি হে হবে দেখা, এই লাইনটার মাধ্যমে আক্ষেপ প্রকাশ পাইছে, আক্ষেপ। এই লাইনটার মাধ্যমে প্রকাশ পাইছে আক্ষেপ। আর কি হে হবে দেখা যতদিন যাবে। এখন আফসোস করে বলতেছে আর কি কোনোদিন দেখা হবে? যতদিন যাবে এই কপোতাক্ষ নদের সাথে কি আমার সাথে আর কোনোদিন দেখা হবে? হবে না। কেন দেখা হবে না? কারণ আমি আছি ফ্রান্সে, দেশের মধ্যে ফিরে যাওয়ার মতো আমার কোনো টাকা পয়সা নেই। তাহলে দেখা কেমনে হবে? পসিবল না। আর কি হে হবে দেখা, আর কি দেখা হবে যতদিন যাবে, মানে আমার হায়াত যতদিন শেষ হবে আর কি দেখা হবে? হবে না। এই লাইনটা অনেক কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রজারূপে রাজরূপ সাগরেরই দিতে বাড়িরূপ কর তুমি, এটুক পর্যন্ত, এটা না। প্রজারূপে রাজরূপ সাগরেরই দিতে বাড়িরূপ কর তুমি। প্রজা হইল কপোতাক্ষ, রাজা হইল সাগর, বাড়ি হইল, বাড়ি মানে পানি, বাড়ি শব্দের অর্থ হলো পানি। তাহলে বাড়ি কি? ট্যাক্স। আচ্ছা সরি, দাঁড়ান। আচ্ছা এবার খেয়াল করেন, আমি এখানে একটা লিখছি, প্রজা রাজা ট্যাক্স। 3টা কথা লিখছি, প্রজা রাজা ট্যাক্স।
তাহলে খেয়াল করেন একটা রাজ্যের মধ্যে রাজা এবং প্রজার মধ্যে সম্পর্কটা কি? প্রজা আর রাজা। রাজা কি করবে? রাজা হলো রাজ্য পরিচালনা করবে, প্রজাকেও পরিচালনা করবে, প্রজার সুখে দুঃখে থাকবে। আর প্রজা থেকে কি করতে হবে? রাজাকে ট্যাক্স দিতে হবে, তাই না? তাহলে প্রজা ট্যাক্স দিবে কাকে? রাজাকে। তাহলে প্রজা ট্যাক্স দিবে রাজাকে। কেমন? তাহলে এই কবিতার মধ্যে কে প্রজা, কে রাজা, কে ট্যাক্স সেটা একটু দেখি। কপোতাক্ষ নদকে বলতেছে প্রজা, আর কপোতাক্ষ নদ গিয়ে মিশে যাবে কোথায়? সাগরের মধ্যে। তাহলে সাগরকে বলতেছে রাজা। আর তাহলে রাজা প্রজাকে কি, প্রজা রাজাকে কি দেয়? ট্যাক্স দেয়। তাহলে এখানে ট্যাক্স কি? পানি। মানে বলতেছে কপোতাক্ষ নদ সাগরের মধ্যে গিয়ে, এটা একটা পুরোটা হলো চিত্রকল্প, এই লাইনটা হলো চিত্রকল্প, আপনারা লিখে রাখতে পারেন চিত্রকল্প। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, প্রজা রাজাকে ট্যাক্স দিবে, সে ট্যাক্সটা কি? পানি। তাহলে বলতেছে কপোতাক্ষ নদ যে উৎপত্তি স্থল থেকে তার সাগরের মধ্যে গিয়ে নিজেকে বিলীন করে দেয়, মানে সাগরের মধ্যে অটোমেটিক্যালি সে পতিত হয় না, সাগরের মধ্যে পতিত হওয়ার যে পানিগুলো আছে সেগুলোকে বলতেছে ট্যাক্স। আর কপোতাক্ষ নদকে বলতেছে প্রজা, সাগরকে বলতেছে রাজা। প্রজা যেমন রাজার দিকে দিয়ে চলে, অনুরূপভাবে কপোতাক্ষ নদ সাগরের দিকে দিয়ে চলে। প্রজা যেমন রাজার কাছে উপঢৌকন নিয়ে হাজির হয়, উপঢৌকন বলতে আপনার ট্যাক্স নিয়ে হাজির হয়, অনুরূপভাবে কপোতাক্ষ নদ জল নিয়ে সাগরের কাছে হাজির হয়। তাহলে এই যে কপোতাক্ষ নদ যে সাগরের সাথে মিশে যাওয়ার একটা চিত্রকল্প, সেইটাকেই এই লাইনের মধ্যে ফুটাই তুলছে প্রজারূপে। রূপে মানে হিসেবে বা মতো, প্রজারূপে মানে প্রজার মতো। রাজরূপ, রূপ মানে মতো, তাহলে রাজরূপ মানে রাজার মতো। তাহলে তুমি প্রজার মতো হয়ে রাজার মতো সাগরকে দিতে, কথাটা লাইনটার অর্থ খেয়াল করেন, প্রজারূপে রাজরূপ সাগরেরই দিতে, মানে তুমি প্রজার মতো হয়ে রাজার মতো সাগরকে প্রদান করতে। কি প্রদান করতে? বাড়ি রূপ। বাড়ি মানে পানি, বাড়ি শব্দের অর্থ কি? পানি। রূপ মানে মতো, কর মানে ট্যাক্স, কর মানে কি বলছিলাম? ট্যাক্স। তাহলে বলতেছে প্রজারূপে রাজরূপ সাগরেরই দিতে বাড়ি রূপ কর তুমি, মানে তুমি প্রজা হিসেবে রাজার মতো সাগরকে প্রদান করতে পানি, পানি অর্থাৎ পানির মতো ট্যাক্স। বুঝে গেছে? মানে তুমি কপোতাক্ষ নদ প্রজা হয়ে রাজা মহাশয় সাগরকে পানি ট্যাক্স, পানির ট্যাক্স প্রদান করতে। এটা হলো এই লাইনের অর্থ। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, কমেন্টে রিপ্লাই প্লিজ। এমডি মঈনুদ্দিন, উনি এর আগে বলেছেন যে উনি আমাকে কোথায় জানি দেখেছেন। এমডি মঈনুদ্দিন, আমিও ওনাকে হয়তো কোথাও দেখলেও দেখতে পারি, আবার নাও দেখতে পারি, বিষয় না। উনি একজন সফল ব্যবসায়ী হয়তো। কমেন্টে রিপ্লাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনাদের যদি আইফোন লাগে ওনার কাছে আপনারা যোগাযোগ করতে পারেন, উনি একজন সফল আইফোন ব্যবসায়ী, আইফোন বাণিজ্য করে থাকেন। যাকে বাড়িরূপ কর তুমি, শেষ, এটুকু গেল। এই লাইনটা বুঝছেন? প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি, এটা কি বুঝে গেছেন কিনা? আচ্ছা, বুঝছে। এইবার এখানে এই যে পুরাটা, এটা হলো অমরত্ব কামনা। এই লাইনটা, এটা পুরাটার মাধ্যমে ফুটে উঠছে অমরত্ব কামনা। দেখেন তাহলে বলতেছে এই মিনতি, কপোতাক্ষ নদকে মাইকেল মধুসূদন দত্ত বলতেছেন যে আমার একটা মিনতি আছে, আমার একটা প্রার্থনা আছে তোমার কাছে। সেটা কি? গাবে। গাবে মানে গাইবে, মানে তুমি গাইবে। কার কাছে? বঙ্গজ জনের কানে। বঙ্গজ, এই যে দেখেন আমি শব্দটি একটু এখানে লিখে দিই, বঙ্গ যোগ জ, বঙ্গজ। জ মানে কি জানেন? জ মানে হইল জন্মগ্রহণকারী। আমি এদিকে লিখতেছি, বঙ্গজ মানে বাংলায় জন্মগ্রহণকারী, মানে এক কথায় বাঙালি। বঙ্গজ মানে আরেকটা নাম লিখে দিই আমি, বঙ্গজ মানে এক কথায় বাঙালি। বাঙালি, বুঝা গেছে? তাহলে বঙ্গযোজনের কানে মানে বাঙালির কানে তুমি গাইবে। কপোতাক্ষ নদকে মাইকেল মধুসূদন দত্ত বলতেছেন যে হে কপোতাক্ষ নদ,
তুমি বাঙালির কানে গিয়ে গাইবে, মানে বাঙালির কানে কানে এই খবরটা পৌঁছিয়ে দিবে। কি খবর? শখে, শখে মানে হে বন্ধু, শখে মানে এটা সম্বোধন। কাকে সম্বোধন করছে? কপোতাক্ষ নদকে। কি বলে? শখে বলে, শখে, শখা, শখাকে একটু আদর করে বলছে শখে। তাহলে দেখেন, একটু খেয়াল করেন। আচ্ছা, এফ এ নাইম বলতেছেন, সংক্ষেপে আবার বুঝিয়ে দেন। প্রজারূপে রাজরূপ, সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। সোজা কথায় মনে রাখেন, কপোতাক্ষ নদ একটা প্রজা, সাগর হলো রাজা। তাহলে রাজা যেভাবে, প্রজা যেভাবে রাজাকে ট্যাক্স দেয়, অনুরূপভাবে কপোতাক্ষ নদ নিজের পানিগুলো ট্যাক্স হিসেবে সাগরের কাছে পৌঁছে দিত। ট্যাক্স হিসেবে কপোতাক্ষ নদ নিজের পানিগুলো সাগরের কাছে পৌঁছে দিত। এই হলো বিষয়। আচ্ছা, তারপর বলতেছে এই মিনতি, আমার একটা প্রার্থনা আছে, সেটা কি গাবে, তুমি গাইবে। কার কাছে? বাঙালির কাছে গিয়ে, বাঙালির কানে গিয়ে এই কথাটা বলবে, হে বন্ধু। তাহলে যদি পরীক্ষার মধ্যে আসে, কপোতাক্ষ নদকে কবি কি বলে সম্বোধন করেছেন? শখে, শখে বলে সম্বোধন করেছেন। এমসিকিউতে আসলেও আসতে পারে। তাহলে কপোতাক্ষ নদকে কি বলে সম্বোধন করেছেন? শখে বলে সম্বোধন করেছেন। সকারিতে মানে বন্ধুর মতো করে। সকারিতে মানে, আমি এটা এদিকে লিখে দিচ্ছি, সকারিতে এটা হলো বন্ধুর বন্ধুর রীতিতে। বন্ধুর রীতিতে মানে বলতেছে তুমি তো বাঙালি মানুষের বন্ধু। কপোতাক্ষ নদকে মাইকেল মধুসূদন দত্ত বলতেছে তুমি তো বাঙালির বন্ধু, অতএব তুমি কি করবে? তুমি বাঙালির কানে, বাঙালির কাছে গিয়ে বন্ধুর মতো করে, বন্ধু হিসেবে তুমি এই কথাটা বলে দিবে। কি বলে দিবে? নাম তার। মানে তুমি বন্ধু হিসেবে বাঙালি যারা আছে, বাংলায় যারা বসবাস করে, সে বাঙালি মানুষদের কাছে তুমি বন্ধুর মতো করে তার নামটা প্রচার করে দিবে, তার নামটা বলে দিবে। কার নাম? এ প্রবাসে মজি প্রেমভাবে। এ প্রবাসে মানে এই বিদেশে, মজি মানে মশগুল হয়ে। মজি মানে কি? মশগুল হয়ে। মজি মানে কি? মশগুল হয়ে। তাহলে সকারিতে মানে বন্ধুর নিয়মে, বন্ধুর রীতিতে তুমি তার নামটা বাঙালির কাছে উচ্চারণ করবে, মানে প্রত্যেকটা বাঙালির কানে তুমি আমার নামটা পৌঁছে দিবে। কার নাম? এ প্রবাসে মজি প্রেমভাবে। প্রেমভাবে মানে প্রেমে মশগুল হয়ে। তাহলে মজি প্রেমভাবে মানে প্রেমে মশগুল হয়ে। মজি মানে মশগুল হয়ে, প্রেমভাবে মানে প্রেমের মধ্যে, প্রেমের ভাবের মধ্যে। তাহলে প্রেমভাবে মশগুল হয়ে যে লইছে যে তব নাম, তব মানে তোমার, তব মানে তোমার, মম মানে আমার, তব মানে হলো তোমার। মানে কপোতাক্ষ নদকে বাঙালি বলতেছে, মানে কপোতাক্ষ নদকে কবি বলতেছে যে হে কপোতাক্ষ, তুমি বাঙালির কানে তার নামটা পৌঁছে দেবে, প্রত্যেকটা বাঙালির কানে তুমি তার নামটা পৌঁছে দেবে যে ব্যক্তিটা এই বিদেশের মধ্যে বসে প্রেমে মশগুল হয়ে তোমার নাম নিচ্ছে। আবার খেয়াল করেন, মানে কপোতাক্ষ নদকে ধরেন, কপোতাক্ষ নদকে আমি বলতেছি তুমি প্রত্যেকটা বাঙালির কাছে আমার নামটা পৌঁছে দিবে, কিংবা তুমি প্রত্যেকটা বাঙালির কাছে ওই ব্যক্তিটার নাম পৌঁছে দেবে যে নিজের গানের মধ্যে তোমার নামটা নিচ্ছে। এবার বুঝছেন এই লাইনটার অর্থ? স্যার ছুটি কখন? 5 মিনিট, আর 5 মিনিট। ওবায়দুল মুনতাসির, বিগ ফান স্যার, আপনার বানান ভুল হয়েছে। বিগ ফান এটা এরকম হবে, বি ই জি, বিগ, এফ, আচ্ছা এ হবে না, ইউই হবে, এফ ইউ এন, স্যার বানান হবে স্যার। ওবায়দুল মুনতাসির বানানটা এইভাবে লিখবেন, ব্যাক ফেন স্যার। ঠিক আছে, তাহলে শুদ্ধ হইতো বানানটা। ওকে, তাহলে এই লাইনটার অর্থ আবার বলতেছি। এই মিনতি মানে আমার একটা প্রার্থনা আছে, সেটা কি? গাবে বঙ্গযোজনের কানে, মানে বাঙালি যারা আছে প্রত্যেকজনের কানে তুমি গাইবে। কি গাইবে? নাম তার, সেই ব্যক্তিটার নামটা তুমি বাঙালির কানে উচ্চারণ করে দিবে। এই প্রবাসে মুজি প্রেমভাবে, যে ব্যক্তিটা এই বিদেশের মধ্যে প্রেমে মশগুল হয়ে লইছে যে তব নাম, তোমার নামটা মুখের মধ্যে নিচ্ছে। কোথায়? বঙ্গের সঙ্গীতে। বঙ্গের সঙ্গীত মানে এখানে বাংলা কবিতা। বঙ্গের সঙ্গীত মানে হলো বাংলা কবিতা, বাংলা কবিতা। তাহলে বলতেছে যে বাংলা কবিতার মধ্যে যে ব্যক্তিটা তোমার নাম নিচ্ছে, কপোতাক্ষ নদের নাম নিয়ে বাংলা কবিতা তিনি লিখছেন না, মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ নামে কবিতা লিখছেন না? তাহলে এটা লেখার কারণ কি?
কবির ইচ্ছা আছে যে তিনি বাঙালি মানুষের কাছে অমর হয়ে থাকবেন। আর অমর হয়ে থাকার জন্য কি করেছেন তিনি? অমর হয়ে থাকার জন্য তিনি কপোতাক্ষ নদকে আকুতি প্রকাশ করছে যে হে কপোতাক্ষ নদ, তুমি বাঙালি মানুষের কাছে আমার নামটা প্রচার করে দিবে। বুঝতে পারছেন? আর আমাকে একটু বুঝিয়ে দেন এমডি জুনাইদ, কোন জায়গা থেকে বুঝাবো একটু বলেন। মানে কোন অংশটা, কি প্রজারূপে রাজরূপ সেটা বুঝাবো, নাকি এ প্রবাসে মুজি বুঝাবো, নাকি মিনতি গাবে, কোন অংশটা বুঝাবো আপনাকে বলেন তো একটু দেখি। আচ্ছা, আমি কিন্তু ক্লাস এখনই মানে খুবই দ্রুত শেষ করব। আপনারা কি পুরোটা বুঝছেন কি না? এই কবিতার মধ্যে ছন্দের একটা বিষয় আছে, ছন্দ বিশ্লেষণ আছে, সৃজনশীল আছে। আমি আপনাদেরকে জাস্ট আরেকটা বিষয় দেখাবো, এরপর ছুটি। ছোট্ট একটা বিষয় দেখাবো 2-4 মিনিটের, এরপরেই ছুটি। আচ্ছা যাকে, কেউ তো কিছু বলতেছে না। এই কবিতাটা আশা করি আপনারা বুঝছেন। এখন এই কবিতা থেকে কোন কোন অংশ থেকে সৃজনশীল আসতে পারে সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই কবিতার কোন বিষয় থেকে। এখানে আমি 4-5টা পয়েন্ট দিছি। 1 নম্বর পয়েন্ট, স্মৃতি কাতরতা, গভীর দেশপ্রেম। এই অংশ থেকে সৃজনশীল আসতে পারে কিভাবে? কবি যখন সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে বসবাস করছিলেন তখন তার জন্মভূমির প্রতি কৈশোরে ব্লা ব্লা ব্লা, মানে এখানে লেখা আছে, মানে তিনি যখন বিদেশে ছিলেন ফ্রান্সে, তখন দেশের জন্য তার মন কাঁদতেছিল, কপোতাক্ষ নদীকে দেখার জন্য তার মন কাঁদতেছিল, তার মধ্যে হৃদয়ের মধ্যে গভীর দেশপ্রেম সূচিত হয়েছিল। বুঝা গেছে? দেশপ্রেম উদিত হয়েছিল, এবং সেই দেশপ্রেমকে কেন্দ্র করে একটা সৃজনশীল আপনাদের আসতে পারে। সৃজনশীল আসার টপিকগুলো আমি বলতেছি। দ্বিতীয়ত, শৈশবের বন্ধন। মানে ছোটকালে এই স্মৃতিকাতরতা এবং শৈশবের বন্ধন প্রায় কাছাকাছি। ছোটকালে যে তিনি কপোতাক্ষ নদকে কীভাবে দেখছেন, বুঝা গেছে? ছোটকালে তিনি যেভাবে দেখছেন সেই বন্ধনটা কিন্তু তিনি ছিন্ন করতে পারেন নাই। খেয়াল করেন, নিজের জন্মস্থানকে মানুষ কেউ বলতে পারে না। আপনি বড় হয়ে লন্ডনেই থাকেন, যেখানে থাকেন, আপনি 1000 কোটি টাকার মালিক হন, আপনি যেখানে আপনার জন্মস্থান এবং যেখানে আপনি বেড়ে উঠছেন সেই জায়গাতে গেলে মনে হবে যেন পৃথিবীর আর সমস্ত স্থানের চেয়ে এটা বেশি উপযোগী স্থান, এরকম মনে হবে। স্বাভাবিক বিষয়, আমারও মনে হয়। সেই কারণে এই যে শৈশবের বন্ধনটা, এই টপিক থেকে একটা সৃজনশীল আসতে পারে যে কোনোভাবে। 3 নাম্বার, এটা একটু পড়ে গেছে এখানে, ভুল সংশোধনের আকুলতা। আচ্ছা, ভুল সংশোধনের আকুলতা, কবি কিন্তু বড় ধরনের ভুল করছে, আপনারা জানেন সেটা। প্রথমত, তিনি বাংলা ভাষাকে, বাংলাদেশকে, বাংলা কালচারকে পাত্তা দেন নাই টোটালি। হতে চাইছিলেন ইংরেজি ভাষার বড় কবি, পরে যখন ইংরেজি ভাষাকে প্রপোজ করার পরেও ইংরেজি ভাষা তার প্রপোজটা গ্রহণ করে নাই, রিজেক্ট করে দিছে, তখন সে মুখ ফিরেছে বাংলার দিকে। বুঝতে পারছেন? ইংরেজকে অনেক প্রপোজ করছে, অ্যাকসেপ্ট করে নাই, পরে বাংলার দিকে যখন মুখ ফিরাইছে তখন নিজের ভুল বুঝতে পারছে। এবং ভুল বুঝতে পেরে মাইকেল মধুসূদন দত্ত একটা কবিতা লিখছিল, বঙ্গভাষা। কবিতাটার নাম ছিল বঙ্গভাষা। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পর ধন লবে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণ আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি। কে বলতেছে? স্যার, শেষ হওয়ার আগে 1 লাইন গান প্লিজ। আপনাদের এখানে ক্লাস অনেকেই দাখিল পরীক্ষার্থী করতেছে, আবার অনেকে ক্লাস করতেছে যারা দাখিল পরীক্ষার্থীদেরকে পরীক্ষার্থী বানাই, এরকম অনেকে আবার ক্লাস করতেছেন। বুঝছেন তো কত গুরুত্বপূর্ণ ক্লাস। পৃথিবীর দূর দূরান্ত থেকে আমার এই লাইভ ক্লাসটা করতে আসছেন অনেকেই, তো গুরুত্বপূর্ণ ক্লাস, আপনারা সবাই মনোযোগ ধরে রাখবেন। তাহলে ভুল সংশোধন, কবি যে ভুল করছেন বাংলাকে পাত্তা না দিয়ে, সেই ভুলটা সংশোধন করছেন যে আমি বাঙালির কাছে অমর হয়ে থাকতে চাই,
সেই কারণে বাঙালির কাছে অমর হয়ে থাকতে চাইলে বাংলার কালচার, বাংলার মাটি, বাংলার মানুষকে আমার ভালোবাসতে হবে, বাংলা ভাষাকে আমার ভালোবাসতে হবে, বাংলা ভাষায় আমার কবিতা লিখতে হবে। সেই কারণে তিনি বাংলা ভাষার কবিতা লিখছেন এবং কবিতা লিখার পরে বাংলার নদীকে বলছেন যে তুমি বাংলার কাছে প্রচার করে দিও, কারণ নদী তো এক জায়গায় স্থির থাকে না, নদী তো বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়। এই কারণে বলতেছে, হে নদী, তুমি যতটুকু যাবা ততটুকু শুধু আমার নামটা মুখে নিয়ে নিয়ে যেও, যেন সবাই আমাকে চিনে ফেলে। লাস্ট, অমরত্বের কামনা। এটা থেকেও আসার পসিবিলিটি অনেক বেশি। এবং অমরত্বের কামনা লাস্টে যে আমি দেখাইলাম আপনাদেরকে, এই মিনতি গাবে বঙ্গ যোজনের কানে শখে সকারিতে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এই কথাটা এই অমরত্বের কামনা। কবতাক্ষ নদের কাছে তিনি বলছেন যে আমাকে অমর করে দাও। বাংলা সিনেমার গানের মধ্যেও আছে, তুমি অমর করে দাও আমাকে, এ মন চাই তোমাকে। রিয়াজ আর শাবনূরের ওই যে একটা মুভি আছে না, প্রেমের তাজমহল, ওই প্রেমের তাজমহল মুভির একটা গান অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপা গাইছে গানটা। তাহলে দেখেন, আর লাস্ট পয়েন্ট, স্বদেশের প্রতি দায়বদ্ধতা। নিজের দেশের প্রতি প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে। কবিরও সেটা ছিল, কিন্তু কবি প্রথমে বুঝতে পারেন নাই। তাহলে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা টপিকের ভিতর থেকে কিন্তু আপনাদের সৃজনশীল আসবে। বুঝা গেছে? সৃজনশীল কোনটা আসবে সেটা কেউ ধরে দিতে পারে না, জাস্ট সৃজনশীলের টপিকটা ধরে দেয়, আর সেই টপিক অনুযায়ী আপনি কবিতা পড়বেন, কনসেপ্ট নিজের মাথার মধ্যে সাজাবেন, পরীক্ষার হলে লিখে দিবেন, বাস শেষ, নাম্বার পেয়ে যাবেন। বুঝতে পারছেন? স্যার এখানে পড়াতে এসেছেন গান গাইতে, আপনি নয় কি? স্যার এখানে পড়াতে এসেছেন গান গাইতে নয়, আপনি কি পড়তে এসেছেন নাকি গান শুনতে এসেছেন? আচ্ছা, আপনাদের কমেন্টের মধ্যে তো একটা মহাবিশ্বযুদ্ধ লেগে গেছে। কি কষ্ট কবির। আসলে মাইকেল মধুসূদন তো অনেক বেশি কষ্টে জীবন যায়। শুধু মাইকেল মধুসূদন দত্ত না, দুনিয়ার যে কোনো কবি মানে কষ্ট, কবি মানে কষ্ট। যারা কষ্ট পায় না তারা কবি হতে পারে না, সোজা কথা। বিভিন্ন রকমের কষ্ট হইতে পারে, কিন্তু কবি মানে কষ্ট। রবীন্দ্রনাথের মতো বড় কষ্ট খুব কম কবিরা পাইছে। আপনি মনে করেন রবীন্দ্রনাথের বাবা জমিদার ছিল, সে খুব সুখী ছিল, ওর মতো দুঃখী জীবন আরেকটা ছিল না। নিজের মেয়ে মারা গেছে রবীন্দ্রনাথের জীবদ্দশায়, বউ মারা গেছে, তারপর হলো মেয়ের জামাই। রবীন্দ্রনাথ যে মেয়েদেরকে বিয়ে দিছে, মেয়ের জামাইগুলো ছিল এক একটা বড় বেয়াদব। রবীন্দ্রনাথ নিজের টাকা খরচ করে বিদেশের মধ্যে পাঠাইছে লেখাপড়া করার জন্য, কিন্তু ওই ছেলেগুলো এখানে গিয়ে মাতাল হয়ে গেছে, আর লেখাপড়া করে না। এই হলো বিষয়। রবীন্দ্রনাথ আসছে, রবীন্দ্রনাথের মতো একজন মহান মানুষ, নোবেল বিজয়ী মানুষ, মেয়ের বাড়িতে অর্থাৎ শ্বশুর বেড়াতে আসছে, আর জামাইয়ে তার সামনে টেবিলে বসে পায়ের উপর টেবিলের উপর পা তুলে দিয়ে সিগারেট টানতেছে। বেয়াদব জামাই আর কি, রবীন্দ্রনাথের মেয়ের জামাই, বিহারীলাল, কবি বিহারীলালের ছেলে। মাহফুজুর রহমান, আজকে পড়া এখানেই শেষ? হ্যাঁ, আপনাদেরকে পড়া এখানে শেষ। হোমওয়ার্ক দিচ্ছি, দেখেন এই আটা আপনাদেরকে দিয়ে দিব। আপনাদেরকে এই যে পুরো এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তবে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে সৃজনশীল দেখতেছেন না, এই যে এই সৃজনশীলটার আনসার আপনারা সবাই খাতার মধ্যে লিখবেন। এটা হলো HW আপনাদের জন্য। এই সৃজনশীলটার আনসার আপনারা লিখবেন, এই যে এই 4টার উত্তরগুলো আপনারা লিখবেন। লেখার পরে অনলাইন মাদ্রাসা একটা কমন গ্রুপ আছে না, ওই গ্রুপটার লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো দেওয়া হয়নি, আমি আজকে এই ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব। ওই গ্রুপের মধ্যে আপনারা সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন আগামীকালকের ভেতরে। আগামীকালকে শুক্রবার না, আগামীকালকে সন্ধ্যা 6টার ভেতরে। আগামীকালকে সন্ধ্যা 6টার ভেতরে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। মানে একটা গ্রুপ আছে অনলাইন মাদ্রাসা, আবার এভাবে দিয়ে বাংলাতেও নাম আছে, মানে ইংরেজিতে প্লাস বাংলাতে দুইটাই। ওই গ্রুপটার লিঙ্ক দরকার হলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তাদেরকে দিয়ে দিব আমি। আপনারা সবাই এই হোমওয়ার্কটা অবশ্যই কালকে সন্ধ্যা 6টার ভেতরে এই সৃজনশীলটার আনসার লিখে
আপনারা ওই গ্রুপের মধ্যে ছবি তুলে পোস্ট করে দিবেন। আর সিস্টেম কীরকম থাকবে, দাখিল 2027 বেচ, আপনাদের বেচের নাম থাকবে, টপিকের নাম থাকবে না বিষয়ের নাম থাকবে বাংলা প্রথম পত্র, টপিকের নাম থাকবে কপোতাক্ষ নথ, তারপর মেন্টর বা ইনস্ট্রাক্টরে আমার নাম থাকবে, বুঝছেন? মেন্টর কিংবা ইনস্ট্রাক্টর দিয়ে, অর্থাৎ উপরে দাখিল 27, তারপরে হলো বিষয় বাংলা প্রথম পত্র, তারপরে নিচের লাইনে আলোচ্য বিষয় কপোতাক্ষ নথ, তারপরে ইনস্ট্রাক্টর কিংবা মেন্টর আমারটা, আমার নাম। এই 4টা প্রশ্নের উত্তর আপনারা লিখে ছবি তুলে দিবেন। বুঝতে পারছেন সবাই? সবাইকে বুঝতে পেরেছেন কি না? আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদেরকে সনেট আছে, আজকে সনেটটা আর না বোঝাই আপনাদেরকে, পরে আবার যখন আপনাদের পেড বেচের ক্লাস আসবে তখনও তো এই কবিতাটা আসবে, তখন সনেটের বিষয়গুলো আপনাদেরকে একটু বোঝাবো। আজকে আপনারা হয়তো এতগুলো লোড নিতে পারবেন না। ঠিক আছে, সবাই গাইড দেখে লিখবে। হ্যাঁ, যদি এটা গাইডে থাকে তাহলে গাইড দেখে আপনি লিখতে পারেন, অসুবিধা নেই, যদি আপনি গাইডে পান আর কি। এটা যদি আপনি গাইডে পান তাহলে আপনি গাইড দেখে লিখে দিয়েন, কোনো অসুবিধা নেই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি আর কয়েকটা রিকোয়েস্ট। 1 নাম্বার, এটা কিন্তু মাস্ট, আপনারা আপনাদের বন্ধুবান্ধব সবার কাছে প্রচার করে দিবেন। মাইকেল মধুসূদন দত্ত যেমন নিজের এই কপোতাক্ষ নদের কাছে প্রচার করে দিয়েছে যে হে নদ, তুমি আমার নাম বাংলার সমস্ত মানুষের কাছে প্রচার করে দিও, সেরকম একটা আবেদন করছে না? আমিও আপনাদের কাছে আবেদন করতেছি, আপনাদের বন্ধুবান্ধব সবার কাছে প্রচার করে দিবেন। আমাদের অনলাইন মাদ্রাসা থেকে 2027 দাখিল 2027 বেচের ফ্রি লাইভ ক্লাস চলতেছে। ফ্রি লাইভ ক্লাসের শিডিউল আপনাদেরকে অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ফ্রি লাইভ ক্লাসের শিডিউল, এই যে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এখানে। এই ফ্রি লাইভ ক্লাসের শিডিউলটা আপনারা ওদেরকে পৌঁছাই দিবেন, বলবেন যে শুধু আমরা একা ক্লাস করতে চাই না, যেহেতু ফ্রি ক্লাস, কাউকে কোনো কিছু পেমেন্ট করতে হচ্ছে না, শুধু মোবাইলের মধ্যে এমবি থাকলে হয়েছে। এমনিতে কত এমবি, কত ভিডিও দেখে, কত উল্টাপাল্টা রিলস দেখে ঘন্টার পর ঘন্টা শুধু স্ক্রল করতে করতে কেটে যায়। কিছুক্ষণ সময় ওদেরকে বলবেন যেন ওরা ফ্রি ক্লাসগুলো করে, বুঝছেন? আচ্ছা, এখানে তো ফ্রি ক্লাসের নেই। ফ্রি ক্লাসের আপনাদের অনলাইন পেজের মধ্যে, অনলাইন মাদ্রাসার পেজের মধ্যে ফ্রি ক্লাসের শিডিউল দিয়ে দেওয়া হয়। তাদেরকে এটাও আপনারা পৌঁছায় দেবেন, এই লিফলেটটা। তার পাশাপাশি আপনারা ফ্রি ক্লাসের বিষয়গুলো ওদেরকে জানাবেন। ফ্রি ক্লাসের যে ফটো কার্ড যেগুলো দেয় সেগুলো আপনারা আপনাদের বন্ধুদের কাছে পৌঁছায় দেবেন। আপনারা সবাই একসাথে ক্লাস করবেন, বুঝা গেছে? আর এই কমেন্ট, এই যে এই ভিডিও লাইভ ক্লাসগুলো আপনারা দয়া করে নিজেদের আইডিতে প্রত্যেকে একবার একটা করে শেয়ার করে দেন। এখনই শেয়ার করে দেন, আমি এখনই শেয়ার দেখতে চাই। 37 জন আছে, আমি 30টা কমপক্ষে 35টা শেয়ার আমি দেখতে চাই এখন, এই মুহূর্তে আপনি শেয়ার করে দেন। দ্রুত শেয়ার করেন, আমি শেয়ার চাই। আপনারা কিন্তু শেয়ার করছেন না, আপনাদের শেয়ার করা উচিত। শেয়ার করে দেন দ্রুত। শেয়ার করেন, আমি কিন্তু ক্লাস শেষ করব না, আপনারা যতক্ষণ শেয়ার করবেন না ততক্ষণ। ক্লাস থেকে লিভ হওয়ার আগে শেয়ার করে তারপর আপনারা ক্লাস থেকে বেরিয়ে যান। আপনারা শেয়ার করেন, শেয়ার করে তারপর ক্লাস থেকে বের হবেন, এর আগে না। আর কালকে ঠিক সময় মতো আমি আপনাদের গ্রুপের লিঙ্কটা এখনই আমি দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে।
আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি যে গ্রুপের মধ্যে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন সেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা শেয়ার করেন, ভিডিওটা দ্রুত শেয়ার করে তারপর আপনারা বের হয়ে যান ক্লাস থেকে ধীরে ধীরে। শেয়ার চাই, আর অনেক শেয়ার চাই, শেয়ার খুব কম হচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আপনারাও এবং আমিও, এবং অনলাইন মাদ্রাসায় থাকলে আপনাদের সাথে আবার দেখা হতে পারে। আল্লাহ হাফেজ।